কেউ আছেন ভেতরে? রিমি? রিমি কি এখানে? কে? কি চাই? আকাশ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখ তুলির মুখের উপর পড়তেই সে যেন থমকে গেল। তুলি শাড়ি পরা, সাজানো চুল, কপালে ছোট্ট টিপ, চোখে হালকা কাজল, সব মিলিয়ে এক যেন অপসরী। আকাশ আজ বিয়েবাড়ি এসেছে। ঝলমলে আলো, ফুলের সুবাস আর সানাইয়ের সুর মিলেমিশে এক উৎসব মুখর পরিবেশ। রিমির বড় ভাইয়ের বিয়ে। সকাল থেকেই আকাশ রিমির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উপস্থিত আছে। সে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। রিমির ফোনে এসেছিল কিছুক্ষণ আগে। একটা জরুরি কাজে তাকে সাহায্য করতে হবে। হ্যাঁ রে রিমি, কোথায় তুই? আমি তো এখানেই, কাছেই আছি। আকাশ ফোন কানে নিয়ে দ্রুত পায়ে হাঁটছিল। বাড়ির ভেতরের একটা করিডোর দিয়ে সে যাচ্ছিল, যেখানে অতিথিদের আনাগোনা কম। করিডোরের শেষ মাথায় একটা দরজার পাশ দিয়ে যেতেই সে দেখল দরজাটা সামান্য খোলা। ভেতর থেকে মৃদু আলোর আভা আসছে, সাথে আসছে শাড়ির খসখস শব্দ। সে রিমির নাম ধরে ডাকতে গিয়েই থমকে গেল। রিমি, তুই ভেতরে? ভেতর থেকে কোনো উত্তর এলো না, শুধু শাড়ির শব্দটা আরও স্পষ্ট হলো। আকাশ ভাবল রিমি হয়তো শুনতে পায়নি। সে সামান্য কৌতূহল নিয়ে দরজার পাল্লাটা আরও একটু ঠেলো। ভেতরে তুলি দাঁড়িয়ে। তুলি রিমির বড় বোন। তার পরনে একটি ভারী বেনারসি শাড়ি, কিন্তু আঁচলটা কাঁধ থেকে নেমে গেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ব্লাউজের হুক ঠিক করছিল। সম্ভবত কোনো কারণে হুকটা খুলে গিয়েছিল। তার পিঠের কিছুটা দেখা যাচ্ছে, আর ঘন কালো চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে। তুলির মুখটা দেখা যাচ্ছিল না। আকাশ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখ যেন আটকে গেল সেই দৃশ্যে। তার হৃদস্পন্দন যেন হঠাৎ করেই বেড়ে গেল। এ কে? রিমি তো কখনো বলেনি। আকাশ দ্রুত চোখ সরিয়ে নিল। তার গালে হালকা রক্তিম আভা ফুটে উঠল। সে নিজেকে সামলে নিয়ে দরজার দিকে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল। তার গলা শুকিয়ে কাঠ। তুলির ধমকে আকাশ তোতলাতে তোতলাতে বলে, আমি আকাশ, রিমির বন্ধু। রিমি, রিমি আমাকে একটা কাজে ডেকেছিল। ও আকাশ, রিমির ক্লাসমেট নিশ্চয়ই। রিমি তোকে ডাকছিল। ও তো এখন সাজঘরে, ভাইয়ার বিয়ে, বুঝতেই পারছিস। তুলির কণ্ঠস্বর যেন আকাশকে আরও বেশি মুগ্ধ করল। আকাশ নিজেকে সামলে নিয়ে ফাইলটা হাতে নিয়ে বলল, হ্যাঁ, বলেছিল একটা ফাইল নাকি খুঁজে পাচ্ছে না। বিয়ের কিছু কাগজপত্র ও বলছিল খুব জরুরি। ও ফাইল? কিসের ফাইল? বিয়ের কাগজপত্র? হ্যাঁ হ্যাঁ, ওটাই। জরুরি তো বটেই। এই বাড়ির সব জরুরি কাজ তো আমারই। দাঁড়া, আমি দেখছি। তুলির ঘরে এক কোণে রাখা একটা টেবিলের দিকে এগিয়ে গেল। আকাশ তখনও তার দিকে তাকিয়েছিল। তুলির হাঁটার ভঙ্গি, তার শাড়ির ভাঁজ, সব কিছু যেন আকাশকে পাগল করে দিচ্ছিল। সে যেন এক ঘোরের মধ্যে ছিল। তার মনে হচ্ছিল এই মেয়েটি যেন এই কোলাহলের মধ্যে এক শান্ত স্থির এক প্রতিচ্ছবি। একে একে তো দেখতে রিমির মতো লাগছে কিছুটা। রিমির বড় বোন নাকি? রিমি তো কখনো বলেনি ওর এত সুন্দর বড় বোন আছে। আর কি দায়িত্বশীল! প্রথম দেখাতেই এমন অদ্ভুত অনুভূতি। তুলি ফাইলটা খুঁজে বের করে আকাশের দিকে এগিয়ে দিল। তাদের হাত প্রায় ছুঁয়ে গেল। আকাশ সেই স্পর্শটুকু অনুভব করে যেন এক ঝলক বিদ্যুৎ অনুভব করলো শরীরে। এই নে, আর তোর রিমিকে বলিস আমি মণ্ডপে যাচ্ছি, আর কোনো কাজ থাকলে যেন আমাকেই ডাকে। আচ্ছা, আপনি আপনি কি রিমির বড় বোন? হ্যাঁ, আমি তুলি, রিমির বড় বোন। কেন, রিমি বলেনি তোকে? না মানে, বলেনি ঠিক, শুধু বলেছিল ওর বড় বোন আছে। কিন্তু কিন্তু কি? না, কিছু না। আপনাকে দেখে খুব ভালো লাগলো, মানে খুব ইমপ্রেসিভ। ধন্যবাদ। এখন যা, রিমিকে ফাইলটা দে। ও হয়তো টেনশন করছে এটার জন্য। তুলি ঘর থেকে বেরিয়ে গেল। তার শাড়ির আঁচল বাতাসে হালকা দুলছিল। আকাশ তখনও সেখানেই দাঁড়িয়েছিল, তার হাতে ফাইল। তুলির শান্ত হাসি, পরীর মতো সৌন্দর্য, সব কিছুর জন্য সে যেন এক নতুন অনুভূতির জগতে প্রবেশ করলো। তার মনে হচ্ছিল এই মেয়েটি যেন তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। আকাশ ফাইলটা নিয়ে মণ্ডপের দিকে এগিয়ে গেল, কিন্তু তার মনটা তখনও তুলির কাছেই পড়েছিল। মণ্ডপে ঢুকে সে রিমিকে খুঁজে বের করলো।
এই নে তোর ফাইল। তুলি আপা দিল। ওই, থ্যাংক ইউ সো মাচ। বাচালি, তুলি আপা কোথায়? এই তো মণ্ডপের দিকে গেল। আকাশের চোখ তুলিকে খুঁজতে লাগলো। সে দেখলো তুলি মণ্ডপের একপাশে দাঁড়িয়ে অতিথিদের সাথে কথা বলছে, মাঝে মাঝে কিছু নির্দেশ দিচ্ছে। তার মুখে এক ধরনের দায়িত্বশীলতার ছাপ। সে যেন এই বিশাল বিয়ের আয়োজনের কেন্দ্রবিন্দু। কি সুন্দর আর কি শান্ত। এই কোলাহলের মধ্যেও ওর মধ্যে একটা কিছু আছে, শান্ত, নীরব, যেন সব কিছু ওর নিয়ন্ত্রণে। কিরে আকাশ, কোথায় ছিলি? চল ছবি তুলি। হ্যাঁ চলো। আকাশ বন্ধুদের সাথে ছবি তুলতে লাগলো, কিন্তু তার চোখ বারবার তুলির দিকে চলে যাচ্ছিল। তুলি তখন বরযাত্রীদের আপ্যায়নে ব্যস্ত। সে হাসি মুখে সবার সাথে কথা বলছে, ছোটখাটো সমস্যাগুলো দ্রুত সমাধান করছে। এত কাজ একা হাতে সামলাচ্ছে, আর কি সুন্দর করে কথা বলছে সবার সাথে, যেন সবার মন জয় করে নিচ্ছে। বিয়ের খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। আকাশ বন্ধুদের সাথে খেতে বসলো, কিন্তু তার মনটা তখনও তুলির দিকে। সে দেখলো তুলি তখনও ব্যস্ত। সে নিজে খাচ্ছে না, শুধু সবার দেখভাল করছে। তার মুখে ক্লান্তির ছাপ। এই রিমি, তুলি আপা খাচ্ছে না কেন? ওই, আপা তো সবসময় এমনই, সবার কাজ শেষ না হলে নিজে খায় না। তুই চিন্তা করিস না, পরে খাবে। সে খাবার শেষ করে রিমির কাছে গেল। কি যত্নশীল মানুষ, নিজের কথা ভাবে না। একে দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। তুলির সাথে কথা বলার একটা সুযোগ তৈরি করতে হবে। রিমি, তোর কি আর কোনো সাহায্য লাগবে? আমি তো ফ্রি আছি। কিসের সাহায্য? কি বলিস? তুই তো অনেক কাজ করলি, এবার একটু বিশ্রাম নে। না মানে আমি তো ফ্রি আছি, ভাবছিলাম তুলি আপার যদি কোনো সাহায্য লাগে। কই আপার? আপা তো সব একা হাতে সামলাতে পারে। তুই বরং যা, বন্ধুদের সাথে আড্ডা দে। আপা তোকে ডাকলে আমি বলবো। আকাশ হতাশ হলো। রিমি তার উদ্দেশ্যটা ধরে ফেলেছে মনে হলো। কিন্তু সে হাল ছাড়লো না। সে মণ্ডপের আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো, তুলির কাছাকাছি থাকার অজুহাত খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর আকাশ দেখলো তুলি একটা ফুলের ডালি নিয়ে যাচ্ছিল। ডালিটা বেশ বড় এবং ভারী। আকাশ দ্রুত এগিয়ে গিয়ে বলল, তুলি আপা দিন, আমি ধরছি। এটা তো বেশ ভারী। ও আকাশ, তুই কেন কষ্ট করছিস? আমি নিতে পারবো। আরে না, কোনো কষ্ট না, দিন। আপনি এত কাজ করছেন, একটু তো সাহায্য করতে পারি, এটা আমার কর্তব্য। তুলি মৃদু হাসলো। সে ডালিটা আকাশের হাতে দিল। তাদের হাত আবার ছুঁয়ে গেল। এবার আকাশ সেই স্পর্শটা আরো গভীরভাবে অনুভব করলো। তার মনে হলো এই স্পর্শ যেন এক নতুন গল্পের সূচনা করবে। ধন্যবাদ, তুই খুব ভালো ছেলে। রিমির কথাই ঠিক। আরে না, এটা তো আমার কর্তব্য। কোথায় নিয়ে যাব এটা? ওই যে মণ্ডপের ডান দিকে যেখানে ফুলগুলো রাখা আছে। আকাশ ডালিটা নিয়ে মণ্ডপের দিকে এগিয়ে গেল। তুলি তার পাশে পাশে হাঁটছিল। আকাশ এই সুযোগটা হাতছাড়া করতে চাইল না। আপা, আপনি এত সুন্দর করে সব সামলাচ্ছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আপনি একাই পুরো বিয়েটা সামলে নিচ্ছেন। অভ্যাস হয়ে গেছে, বাড়ির বড় মেয়ে তো, সব দায়িত্ব আমারই। আর তাছাড়া এটা আমার ভাইয়ের বিয়ে। কিন্তু এত চাপ, আপনি ক্লান্ত হন না? সারাদিন ধরে দেখছি আপনি শুধু কাজই করছেন। ক্লান্ত তো হই, কিন্তু যখন দেখি সবাই খুশি, সব কাজ ঠিকঠাক হচ্ছে, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। এই আনন্দটাই আসল। হয়ে গেছে? আর কিছু? না, আপাতত আর কিছু নেই। তুই এবার একটু বিশ্রাম নে, অনেক দৌড়াদৌড়ি করলি। আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগছে। আমারও। তুই রিমির বন্ধু, তাই না? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে বন্ধু, একদম ক্লাস 5 থেকে। ও, রিমি তো তোর খুব প্রশংসা করে, বলে তুই খুব ভালো ছেলে আর খুব দায়িত্বশীল। তাই নাকি? হ্যাঁ, বলে তুই নাকি ওর সব বিপদে পাশে থাকিস। আকাশের মনটা খুশিতে ভরে গেল। তুলির মুখে তার প্রশংসা শুনে সে যেন আরও সুযোগ পেল ওর কাছাকাছি আসার। বিয়ের অনুষ্ঠান শেষ। বিয়ের দিন আকাশ রিমির সাথে দেখা করতে এলো। তার মূল উদ্দেশ্য ছিল আবার তুলির সাথে দেখা করা।
তাকে আরও কাছ থেকে দেখা। কিরে, কেমন আছিস? কাল তো খুব ব্যস্ত ছিলি। হ্যাঁ রে, খুব টায়ার্ড, কিন্তু মজা হয়েছে খুব। তুই অনেক হেল্প করলি, থ্যাঙ্কস দোস। হ্যাঁ, খুব মজা হয়েছে। আর তোর তুলি আপা তো সব একা হাতে সামলেছে। আমি তো অবাক হয়ে গেছি। হ্যাঁ, আপা তো এমনই, সব পারে। আমাদের বাড়ি ইজ সুপারম্যান। তুলি আপা কোথায়? আপা তো এখন একটু বিশ্রাম নিচ্ছে, কাল থেকে তো একটানা কাজ করেছে, ঘুমিয়ে আছে হয়তো। আকাশের মন খারাপ হলো, কিন্তু সে হাল চালো না। চিন্তা করলো কোনো ওসিলা ধরে থেকে যাবার। সে রিমির সাথে গল্প করতে লাগলো। রিমি, তোর তুলি আপা কি করে? মানে কি নিয়ে পড়াশোনা করেছে? আপা তো এমবিএ করছে, এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে খুব ভালো পজিশনে আছে, প্রজেক্ট ম্যানেজার। তাই নাকি? আমি তো ভাবিনি এত কম বয়সে এত বড় পজিশন। কেন, কি ভেবেছিলি? না মানে এত দায়িত্বশীল, আবার এত পড়াশোনা, এত বড় চাকরি। খুব ইমপ্রেসিভ। মানে সব দিক সামলায়। হ্যাঁ, আপা তো এমনই, সব দিকে সামলায়, আমাদের পরিবারের সত্য। অনেকক্ষণ হলো কিন্তু তুলির কোনো খবর নেই। আকাশ আর না পেরে রিমির বাসা থেকে বিদায় নেওয়ার জন্য উঠল। তার মনটা খারাপ হয়ে গেল। তুলির সাথে তার দেখা হলো না। সে মনে মনে ভাবছিল কিভাবে তুলির সাথে আবার দেখা করা যায়, কিভাবে তার সাথে কথা বলা যায়। চলি রে, পরে কথা হবে। আচ্ছা, সাবধানে যাস। আকাশ যখনই দরজার দিকে যাচ্ছিল তখনই সে দেখল তুলি ঘর থেকে বেরিয়ে আসছে। তার পরনে একটি সাধারণ সালোয়ার কামিজ, মুখে কোনো মেকআপ নেই, কিন্তু তার এই সৌন্দর্য তখনও আগের মতোই নজর কাড়া। তার চোখে সামান্য ঘুম জড়ানো, কিন্তু তার হাসিটা তেমনই স্নিগ্ধ। তুলি আপা? ও আকাশ, তুই এসেছিস, কিন্তু চলে যাচ্ছিস যে? হ্যাঁ, আপনার সাথে দেখা হলো না, তাই ভাবছিলাম। আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, কালকে যা ধকলটা ছিল। হ্যাঁ, বুঝতেই পারছি। আপনি তো সব একা হাতে সামলিয়েছেন। তুইও তো অনেক সাহায্য করেছিস, ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে আপনার সাথে কথা বলতে পেরে। তোর সাথে কথা বলেও আমার ভালো লেগেছে। আমি কি আপনার ফোন নম্বরটা পেতে পারি? মানে রিমির কাছ থেকে তো নিতেই পারি, কিন্তু আপনার কাছ থেকে নিলে সরাসরি। রিমি ততক্ষণে ভেতরে চলে গেছিল। আকাশের কথা শুনে তুলি একটু হাসলো, কিছুটা অবাকও হলো। আকাশ অবশ্য ফোন নাম্বার চেয়ে নিজে বেকুবের মতন থ হয়ে রইল, কিন্তু তুলি যেন আকাশের উদ্দেশ্যটা বুঝতে পারল। কেন, রিমির কাছ থেকে নিলে কি হবে, আর ফোন নাম্বার দিয়ে কি করবি? না মানে সরাসরি আপনার কাছ থেকে নিলে অন্যরকম। আর রিমি কি মনে করে? আচ্ছা, রিমির কাছেই আছে, ও দিয়ে দেবে। আকাশের মুখটা কিছুটা মলিন হয়ে গেল। তুলি হয়তো তাকে পাত্তা দিচ্ছে না বা তাকে ছোট ভেবে ইগনোর করছে, কিন্তু তার মনে জেদ চেপে বসলো। মনে মনে বলল, সমস্যা নাই, আপনার সাথে আমার প্রেমটা করেই ছাড়বো, বান্ধবীর বড় বোন। আচ্ছা তাহলে চলি। সাবধানে যাস, আবার আসিস। আকাশ রিমির বাসা থেকে বেরিয়ে এলো। তার কেবল বারবারই তুলির কথা মনে পড়ছে। তার মনে হলো তুলি তার জীবনে সেই মানুষ যাকে সে এতদিন খুঁজে বেড়াচ্ছিল। বিয়ের পর প্রায় 2 সপ্তাহ কেটে গেছে। আকাশ তার নিজের বাসায়, কিন্তু তার মনটা পড়ে আছে তুলির কাছে। তুলির শান্ত মুখ, তার হাসি, সব কিছুই আকাশের মনে ঘুরপাক খাচ্ছিল। সে রিমির কাছ থেকে তুলির ফোন নাম্বার নিতে পারেনি, তাই রিমির মাধ্যমেই যোগাযোগ রাখার চেষ্টা করছিল। হঠাৎ করে তুলির কথা খুব মনে পড়ে, রিমিকে কল করে। কি রে রিমি, কেমন আছিস? তোর আপা কেমন আছে? আরে বাবা, তুই তো প্রতিদিন ফোন করিস। আপা ভালো আছে। কেন, কি হয়েছে? এত আপা আপা করিস কেন বলতো? তোর কাহিনী কি? না মানে এমনি, বিয়ের পর তো আর দেখা হয়নি। আপা কি খুব ব্যস্ত? হ্যাঁ, আপা তো সবসময় ব্যস্ত, অফিস, তারপরে বাড়ির কাজ। আর বিয়ের পর আপার সাথে তোর দেখা হতে যাবে কেন? কি সব বলিস? তুই কেন এত খোঁজ নিচ্ছিস? সত্যি করে বল তো। আরে না এমনি, তোর আপা তো খুব ভালো মানুষ, কথা বললেও ভালো লাগে। আর বিয়েতে উনি আমাকে কত আদর করলো, তাই ভাবছিলাম। আচ্ছা বাবা, বুঝেছি। আপা আপা বাদ দে এখন।
তুই বরং আমাদের সাথে একটু দেখা কর, একটা অ্যাসাইনমেন্ট হেল্প লাগবে। হ্যাঁ হ্যাঁ, কখন আসবো? তোর আপা কি বাসায় থাকবে? আপা তো অফিস থেকে ফিরলেই থাকবে। তোকে বললাম আমার অ্যাসাইনমেন্টে হেল্পের কথা, এখানে আপা। এবার কিন্তু সত্যি বিরক্ত লাগছে আকাশ, সত্যি করে বলো তো কেন? না মানে এমনি। ঠিক আছে, কালই আসি। আকাশ ফোন রেখে দিল। তার মনে উত্তেজনা চলছে। তুলির সাথে আবার দেখা হবে, কিন্তু রিমি হয়তো তাকে সন্দেহ করছে। করারই কথা, সে বোকার মতো বারবারই তুলির কথা জিজ্ঞেস করে। করবি তো? আকাশ মনে মনে বুদ্ধি আটে কি করে তুলির সাথে সব ঠিক করা যায়, যোগাযোগ নিয়মিত করা যায়। পরের দিন বিকেলে আকাশ রিমির বাসে এলো। নতুন শার্ট, জিন্স প্যান্ট আর নতুন সেন্টও লাগালো। বাসে আসার পর রিমি তাকে বসতে বলে। বস, আমি নাস্তা আনি। না না, ওসব কিছু লাগবে না। বাসা এমন খালি কেন রে? তোদের বাসায় কেউ নেই? ধুর, ওসব জেনে তোর লাভ আছে, বস তো। রিমি নাস্তা নিয়ে আসে। আকাশ কোনো মতে মুখে গুজে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর রিমি অ্যাসাইনমেন্ট নিয়ে আসে। আকাশের মনটা খারাপ। তুলিকে এখনও দেখছে না। কি আর করা, সে রিমির সাথে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলছিল, কিন্তু চোখ বারবার ড্রয়িং রুমের দরজার দিকে যাচ্ছিল। কি রে, মন নেই নাকি? অ্যাসাইনমেন্টটা দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। ঠিক তখনই তুলি অফিস থেকে ফিরল। তার পরনে ফর্মাল পোশাক, হাতে ল্যাপটপ ব্যাগ। তাকে দেখে আকাশ যেন আবার মুগ্ধ হলো। তুলি তাদের দেখে মৃদু হাসলো। কি রে রিমি, পড়াশোনা করছিস? আকাশ কেমন আছিস? তুলি আপা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ব্যস্ত? হ্যাঁ, খুব ব্যস্ত। অফিস থেকে ফিরলাম, তোরা পড়াশোনা কর, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। তুলি ভেতরে চলে গেল। আকাশ তার দিকে তাকিয়েছিল। রিমি বিরক্ত হয়। কি রে, হা করে কি দেখছিস? আপা তো চলে গেল। না মানে তোর আপা খুব সুন্দর। আকাশ বিবর হয়ে কথাগুলো বলছিল। তার খেয়ালই নেই যে সে এসব রিমিকে বলছে। রিমি প্রচুর বিরক্ত হয়। হ্যাঁ, আমার আপা তো সুন্দরী, এবার অ্যাসাইনমেন্টটা দে। কিছুক্ষণ পর তুলি ফ্রেশ হয়ে এলো। তার পরনে একটি সাধারণ সালোয়ার কামিজ। সে রান্নাঘরের দিকে যাচ্ছিল। রিমি ততক্ষণে আকাশকে অ্যাসাইনমেন্ট দিয়ে রুমে চলে যায়। তার একটা জরুরি ফোন আসে, তাই তুলিকে দেখে আকাশ অ্যাসাইনমেন্ট সেরে দ্রুত উঠে যায় তুলির দিকে। বোকার মতো বলে। তুলি আপা, কিছু লাগবে? আমি কি কোনো সাহায্য করতে পারি? তুলি আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসে। একটু অবাক হয়। ছেলেটা বেশি কথা বলে আর বেশি সাধু সাজছে, যদিও তুলি তত একটা পাত্তা দিচ্ছে না। না রে আকাশ, আমি চা বানাচ্ছি, তুই বস। ছেলে মানুষ তুই, তার উপর মেহমান, আবার কি করবি? আকাশ তুলির পিছু পিছু রান্নাঘরের দিকে যায়। আবারও বলে। আরে না, আমি সব করতে পারি। কি করতে হবে বলুন, আমি করে দেই। আপনি তো অফিস থেকে এলেন। তুলি একটু অবাক হয়ে তাকায়। এবার মুখে হাসিও আসে আকাশের পাগলামি দেখে। তুই চা বানাতে পারিস? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো চা বানাতে পারি। দিন, আমি বানাচ্ছি। তুলি কিছুটা ইতস্তত করলো, তারপর হেসে বলল। আচ্ছা, বানা তাহলে। দুধ, চিনি, চা পাতা সব আছে। আকাশ উৎসাহের সাথে চা বানাতে শুরু করলো। সে তুলিকে ইমপ্রেস করার চেষ্টা চাইছিল, কিন্তু চা বানানোর ব্যাপারে তার অভিজ্ঞতা আসলেই কম ছিল। তবুও যা পারে তাই চেষ্টা করতে থাকে। দুধের পরিমাণ বেশি দিয়ে দিল আর চা পাতা দিল কম। মনে মনে বলতে থাকলো। তুলি আপাকে ইমপ্রেস করতেই হবে। আকাশ, সাবধান, কিছু যেন ওলট পালট না হয়। অনেক বড় মুখ নিয়ে বলেছিস কিন্তু। কোনো মতে ভয়ে ভয়ে চা তৈরি করে। চা তৈরি হওয়ার পর আকাশ তুলিকে 1 কাপ চা দিল। তুলি 1 চুমুক দিতে তার মুখে এক ধরনের অদ্ভুত অভিব্যক্তি দেখা গেল। নাক মুখ কুচকে গেল। আস্তে করে বলে। এটা এটা কি বানিয়েছিস? কেন আপা, ভালো হয়নি? আমি তো খুব যত্ন করে বানিয়েছি। তুলি কোনো মতে হাসি চেপে বলল। এটা তো দুধের শরবত হয়েছে, চায়ের গন্ধই নেই। এ সময় রিমি ভেতর থেকে আসে। হেসে বলে। কি ব্যাপার আপু, চা বানিয়েছিস? দেখি, দে তো। আকাশ বস, তুইও খা। আপুর হাতে চা যা মজা।
আকাশ ফ্যাল করে তাকায়। রিমি আসছে। এখন না তার ইজ্জতের 12টা বাজিয়ে দেয়। তুলি মুচকি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ আকাশ, খাও দুধের চা, খুব মজা, খাও খাও। কি ব্যাপার? আকাশ এমন হাবার মতো আছে কেন? তুই হাসছিস কেন আপা? আরে চা আমি বানিয়েছি, তোর বন্ধু বানিয়েছে। কি আকাশ আর চা? ও চা বানাতে গেল কেন? আমাকে ডাক দিতি। আরে চা আমি বানাইনি, তোর বন্ধু বানিয়েছে। ইস, মনে হয় আমি ইচ্ছে করে দিয়েছি। তোর বন্ধুই তো গেল রান্নাঘরে, জোর করে আমাকে সরিয়ে দিয়ে নিজে চা বানালো। ঠিক আছে, খেয়ে দেখি। বেচারা বানিয়েছে তো, কিন্তু বানালো কি মনে করে? যাই হোক। রিমি চায়ে চুমুক দিয়ে হেসে উঠল। তুলি মুখ চেপে হাসছে। আকাশ তখনও বোকার মতো চেয়ে আছে। কি করতে গিয়ে কি করলো কে জানে। কি রে আকাশ, এটা কি বানালি? আরে আমি তো ঠিক আছে ঠিক আছে, প্রথমবার বানিয়েছিস, বস, আমি বানাচ্ছি। তুলি নিজে চা বানাতে শুরু করলো। আকাশ তার দিকে তাকিয়েছিল। তার মুখে লজ্জার ছাপ, কিন্তু তুলির হাসি দেখে তার খারাপ লাগছিল না। তুলি হাসছে, এটাই তার কাছে বড় কথা। আকাশ আস্তে করে হেসে তুলির কাছে কি বলে, আমি তো আপনাকে ইমপ্রেস করতে চেয়েছিলাম। তুলি চা বানাচ্ছিল। সে প্রথমে থতমত খেয়ে যায়। ছেলেটার হাবভাব আসলে সুবিধার না। তার চা বানাতে বানাতে হেসে উড়িয়ে দেওয়ার মতো করে বলে, ইমপ্রেস তো করেছিস, হাসি ইমপ্রেস করেছিস। আকাশও হেসে ফেলল। তুলিও হাসছে। মনে মনে ভাবল, ছেলেটা আসলে ইন্টারেস্টিং, কিছু একটা আছে ওর ভেতরে। সেই ঘটনার পর আকাশ আরও বেশি করে রিমির বাসায় আসা শুরু করতে থাকে। কখনো রিমির সাথে গ্রুপ স্টাডি, কখনো বই ধার নেওয়া। তুলিও তার এই অতিরিক্ত আগ্রহ লক্ষ্য করছিল, যদিও অন্য কেউ কিংবা রিমি এসব তেমন একটা খেয়াল করছিল না। একদিন তুলি রিমিকে বলে, কিরে আকাশ, আজকাল এত ঘন ঘন আসে কেন? কেন? তোর বুঝি ভালো লাগে না? ও তো আমার বন্ধু। তোর কোনো সমস্যা হচ্ছে নাকি? ভালো লাগে না তা নয়, কিন্তু ওর উদ্দেশ্যটা কি সেটাই বুঝতে পারছি না। তোর উদ্দেশ্য আবার কি হবে? আমিও তো একসময় কত যাইতাম ওদের বাসায়। ওই একটু মিশুকি তাই। ও, রিমি বেশি কিছু না বলেই তুলি চুপ হয়ে যায়। বুঝতে পারে রিমি ক্লাসমেট, তাই রিমি কিছু বুঝলেও স্বীকার করবে না। কারণ আর যাই হোক, আকাশকে দিয়ে সে অনেক হেল্প পায়। রিমি চলে যায়, তুলি চুপ করে থাকে। একদিন তুলি তার বারান্দার টবে গাছ লাগাচ্ছিল। আকাশ বাসে আসে এবং কিছুক্ষণ রিমির সাথে গল্প করে। এরপর সে বসেছিল। সে হঠাৎ তুলিকে দেখে। সে তুলিকে দেখে দ্রুত বারান্দায় চলে গেল। তুলি আপা কি করছেন? বাহ, গাছ লাগান, দেন আমিও সাহায্য করি। গাছ লাগাচ্ছি। না না তুই বস, তোর হাত নোংরা হবে। আরে না, আমি গাছ খুব ভালোবাসি, দিন আমি মাটি দিচ্ছি। তখন তুলি কিছু বলার আগেই আকাশ মাটি দিতে শুরু করলো। সে তুলিকে খুশি করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে তার হাত ফসকে গেল আর টবে কিছুটা মাটি তুলির নতুন সাদা সালোয়ার কামিজের উপর পড়ে গেল। তুলি চমকে ওঠে। আরে, ওহ নো তুলি আপা, আমি দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি। তুলি প্রথমে কিছুটা বিরক্ত হলো। আকাশের আতঙ্কিত মুখ দেখে তার হাসি পায়। ঠিক আছে, এমন হয়, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমার জন্য আপনার জামাটা নষ্ট হয়ে গেল। আরে জামা তো ধোয়া যাবে, তুই বস, আমি নিজেই করে নিচ্ছি। আকাশ মোটেও ভাবিনি এমন কিছু হবে। আকাশের মুখটা লাল হয়ে যায় লজ্জায়, কিন্তু তুলির হাসি দেখে তার খারাপ লাগছিল না। আমি কেন এমন ভুল করি? তুই তো দেখছি সব কাজই উল্টো করিস। আমি তো আপনাকে খুশি করতে চাই। খুশি তো করেছিস, হাসিয়ে খুশি করেছিস। তুলি হাসে, আকাশও। আকাশকে এভাবে হাসতে দেখে তুলি হাসি বন্ধ করে তাকিয়ে থাকে। তার মনে হয় ছেলেটা খারাপ না, সহজ সরল। আর সে তাকে সন্দেহ করেছিল। আকাশের সব ছোটোখাটো বিষয়গুলো ধীরে ধীরে তুলির মনকে কিছুটা নরম করলো। সে দেখল আকাশ বেশ মজার একটা ছেলে। তার সরলতা এবং তার নিষ্পাপ চাহনি তুলির মনে যেন গেঁথে গেল। তুলি এখন আর আকাশকে শুধু রিমির বন্ধু হিসেবে দেখছিল না, বরং তার মধ্যে এক ধরনের আবেগ, স্নেহ তৈরি হচ্ছিল আকাশের জন্য। কিন্তু তুলি বুঝতে পারে না আসলেই কি হচ্ছে এসব। আকাশের মনে তুলির প্রতি অনুভূতি আরও গভীর হচ্ছিল। সে তুলির প্রতিটি কাজ, প্রতিটি হাঁটা চলা
কথা সব কিছু মনোযোগ দিয়ে দেখত। তার মনে হচ্ছিল তুলি যেন তার স্বপ্নের মানুষ, যাকে সে এতদিন খুঁজে বেড়াচ্ছিল। তার আকর্ষণ তুলির প্রতি আরও বাড়ছিল। অন্যদিকে তুলি আকাশের এই অতিরিক্ত আগ্রহকে প্রথমে তেমন গুরুত্ব না দিল। তার সরলতা, নিষ্পাপ চাহনি এবং বিশেষ করে দুষ্টু মিষ্টি ঘটনাগুলো তুলির মনে দাগ কাটছিল। তার মনে হচ্ছিল ছেলেটা হয়তো তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত। আকাশের উপস্থিতি এখন তারও ভালো লাগতে শুরু করেছিল, যদিও সে প্রকাশ করত না। আকাশের মনে তুলির প্রতি সত্যিকারের ভালোবাসা জন্মাচ্ছিল। সে তুলির প্রেমে পড়ছিল। তার কাছে তুলির বয়স বা সামাজিক অবস্থান কোনো বাধা মনে হচ্ছিল না। সে শুধু একটাই কথা ভাবে, তুলিকে তার জীবনে যে করে হোক পেতেই হবে। কিছুদিন পর আকাশ এবং রিমি একটা কফি শপে বসে কথা বলছে। আকাশ অন্যমনস্কভাবে কফির কাপ নাড়ছে, তার দৃষ্টি জানালা দিয়ে বাইরে, কিন্তু মন তুলির চিন্তায় মগ্ন। রিমি তাকে লক্ষ্য করছে। কি রে আকাশ, কি ভাবছিস? আজ তো একদম চুপচাপ। শুনে আরে কিছু না মানে? আকাশ, আমি তোর বন্ধু। সত্যি করে একটা কথা বলতো, সেই যে বিয়ের দিন আমার আপুকে দেখলি, তারপর থেকে তোর এই হাব ভাব পাল্টে গেছে। স্বীকার কর, আপুকে তোর ভালো লেগেছে, তাই না? আকাশ রিমির কথা শুনে চমকে ওঠে, রিমির দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। ভাবে বলবে কি বলবে না, তারপর বলেই দেয়। শুধু ভালো লাগা নয় রে রিমি, ওর প্রতি আমার অনুভূতিটা আরও গভীর। প্রথমে ভেবেছিলাম মুগ্ধতা, কিন্তু এখন বুঝতে পারছি এটা ভালোবাসা। ওর সৌন্দর্য, ওর ব্যক্তিত্ব, সব কিছু আমাকে ভীষণ টানে। আমি পাগল হয়ে গেছি। রিমি আকাশের মুখ দেখে একটু গম্ভীর হয়। ওর কথা শুনে চিন্তায় পড়ে যায়। মন খারাপ করে বলে, কিন্তু আকাশ, আপু তো তোর থেকে বেশ বড়। তুই কি এটা ভেবেছিস? আমিও কিন্তু লক্ষ্য করেছি, এতটা গুরুত্ব দেয়নি, কারণ এসন হয়। কিন্তু তুই সত্যি সত্যি অনেক সিরিয়াস হয়ে গেছিস। ভেবেছি বয়সটা আমার কাছে কোনো বাধা নয়, আসল হলো মন। ওর আর ওর মনটা এতটাই সুন্দর যে বয়সের পার্থক্যটা আমার চোখে পড়েই না। জানি না রে, কিন্তু ব্যাপারটা সহজ হবে না। আপুও তোকে কেমন চোখে দেখে কে জানে। তার উপর বাবা মা, বন্ধু বান্ধব, সমাজ, সবাই কি চোখে দেখবে কে জানে। যে যা চোখে দেখুক, আমি চেষ্টা করে যাব শেষ অবধি ওকে পাবার। জানি না বন্ধু, আমি কখনো ভাবিনি এমন কিছু হবে। তুই অনেক ভালো ছেলে, আমি চাই না তুই কষ্ট পাস। আচ্ছা, আজ উঠি, দেখা হচ্ছে। রিমি কিছু বলতে যাবে, আকাশ উঠে যায়, কারণ তার মন খারাপ হয়ে গেছে। রিমি তো মন্দ কিছু বলেনি। সত্যি তো, সমাজে রিমির বাবা মা সকালে কি করে মানবে আকাশকে। তুলি তার ঘরের বারান্দায় বসে ফোন দেখছিল। এমন সময় তার বন্ধু সোহেল আসে। কি রে তুলি, কেমন আছিস? আরে সোহেল, বস বস। ঘটনা কি? আজকাল তোকে অন্য মানুষকে লাগে। কই না তো, কি বলছিস? সত্যি করে বলতো, রিমির সেই বন্ধু আকাশ ছেলেটা তোকে জ্বালাচ্ছে। জ্বালাচ্ছে মানে? কি বলছিস এসব? কেন বলছিস এসব? তোর মাথা ঠিক আছে? আমার তো ঠিক আছে, মনে হচ্ছে ওই ছেলেটা তোকে দেখার পর দেখলাম ইদানিং তোদের খুব দেখা সাক্ষাৎ হচ্ছে, আড্ডা হচ্ছে। তোর বাসায় নাকি আসে ও খুব। ছেলেটা তোর থেকে ছোট, সমাজের চোখে ব্যাপারটা কেমন দেখাবে বলতো? সোহেলের কথা শুনে তুলি নীরব হয়ে যায়। তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট। আকাশের যত্নশীল মনোভাব, তার সহজ সরল চাহনি, আর তার উপর তুলির প্রতি প্রেমিকের মতো আচরণ তুলিকে ইদানিং বেশ ভাবাচ্ছে। তবে আকাশ বয়সে ছোট হলেও বরং তার মধ্যে বড় থেকে বেশি ম্যাচুরিটি এবং ভালো মানুষই আছে, যা তুলি জানে। কিন্তু সোহেলের কথাগুলো ভুল নয়। সে এই কথাগুলো তাকে প্রথমবারের মতো সমাজের রীতিনীতির কথা মনে করিয়ে দিল। সত্যি তো, সোহেল তো ঠিকই বলেছে, সমাজ তো মানবে না। সে কি তবে আকাশকে ভালোবাসে? সে মনে মনে ভাবে। সত্যি কি বয়সটা এতটা গুরুত্বপূর্ণ? আকাশ তো সত্যিই খুব ভালো ছেলে, ওর সরলতা আমাকে মুগ্ধ করে, কিন্তু সোহেল চলে যায়। তুলি আকাশের কথা ভাবতে থাকে। একদিকে সমাজে বাধা, অন্যদিকে আকাশের ভালোবাসা। তার মনে ধীরে ধীরে আকাশের জন্য এক বিশেষ জায়গা তৈরি হচ্ছে। সে নিজের পুরোপুরি বুঝতে পারছে না কি করা উচিত। কয়েক সপ্তাহ কেটে যায়। আকাশ মনে মনে
অস্থিরতা নিয়ে দিন কাটাচ্ছে। তুলির প্রতি সে এতটাই দুর্বল হয়ে উঠেছে যে সে আর নিজেকে আটকে রাখতে পারছে না। সে চিন্তা করে যে করেই হোক তুলিকে সব কথা বলতে হবে। সে আর না পেরে তুলিকে কল করে তার সাথে দেখা করতে বলে। একটা নিরিবিলি লেকের পাড়ে বিকেল করি সন্ধ্যা নামছে। লালচে সূর্য পশ্চিম দিগন্তে ডুবতে শুরু করেছে। আকাশ এবং তুলি লেকের ধারে রাখা একটি বেঞ্চে বসে পড়ে। পাশ দিয়ে মাঝে মাঝে দু একটা মানুষও হেঁটে যাচ্ছে, কিন্তু তাদের সেদিকে কোনো খেয়াল নেই। তুলি, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, খুব ব্যক্তিগত কথা। হ্যাঁ বলো আকাশ, কি বলতে চাও? আমি জানি না তুমি আমার কথা কিভাবে নেবে বা কি ভাববে, কিন্তু আমি আর এই কথাগুলো নিজের মধ্যে চেপে রাখতে পারছি না। তুলি চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে ভয় কাজ করছে আকাশ কি না কি বলে বসে। সেই বিয়ের দিন থেকে, যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম, সেদিন থেকে আমার একটা অন্যরকম অনুভূতি হয়েছে। প্রথম দিকে ভেবেছিলাম হয়তো মুগ্ধতা, কিন্তু যত দিন যাচ্ছে, যতবার তোমার সাথে কথা বলছি, মিশছি, আমার অনুভূতিটা আরও গভীর হচ্ছে। আকাশ কথা বলতে গিয়ে যেন ও আটকে যায়। সে তুলির হাত ধরার জন্য হাত বাড়ায়, কিন্তু মাঝপথেই থমকে যায়, ব্যাকুল হয়ে বলে। আমি আমি তোমাকে ভালোবাসি তুলি, সত্যিই ভালোবাসি। তোমার ব্যক্তিত্ব, তোমার হাসি মুখ, তোমার মুগ্ধ চাহনি, সব কিছু আমাকে মুগ্ধ করেছে। আমি তোমার প্রেমে পড়েছি। আমি তোমাকে ভালোবাসি। আকাশের কথা শুনে তুলি যেন জমে যায়, তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। এমন কিছু সে ভেবেছিল। কদিন ধরে আকাশের হাব ভাব তার সুবিধার লাগছিল না। সে দ্রুত নিজের হাত সরিয়ে নেয়, প্রায় চিৎকার দিয়ে বলে ওঠে। আকাশ, কি বলছো এসব? তুমি কি পাগল হয়ে গেছো? না তুলি, আমি পাগল হইনি। আমি যা বলছি মন থেকে বলছি। আমার প্রতিটি অনুভূতির সাথে মিশে আছো তুমি, তোমার এই ভালোবাসা। তুলি বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়, রাগে গজগজ করতে করতে বলে। এটা অসম্ভব। তুমি কি করে এমন কথা ভাবতে পারলে? তুমি জানো না আমার বয়স কত? তুমি আমার থেকে কত ছোট? বয়স শুধু একটা সংখ্যা তুলি। ভালোবাসা কি বয়স দেখে হয়ে যায়? মানুষ প্রেমে পড়ে যায়। ভালোবাসা? এটা কোনো ভালোবাসা নয় আকাশ, এটা নিছকই ছেলে মানুষই। তুমি রিমিকে চিনো, সে তোমার বন্ধু, আমি ওর বড় বোন। ভেবেছো কখনো লোকে কি বলবে? আমার পরিবার কি ভাববে? রিমি কি ভাববে? তুমি কি চাও এই সম্পর্ক সবার কাছে হাসির খোরাক হোক? সবাই রং তামাশা করুক আমাদের নিয়ে? কোনো আইডিয়া আছে তোমার? কিন্তু তুলি, শোনো আকাশ, আমার একটা ভবিষ্যৎ আছে, একটা ক্যারিয়ার আছে। আমি কোনো ছেলে মানুষের সম্পর্কে জড়িয়ে আমার সব কিছু নষ্ট করতে চাই না। এই সম্পর্কটা কখনোই হতে পারে না। তুমি এসব ভুলে যাও, দয়া করে ভুলে যাও। আমাকে বিরক্ত করো না প্লিজ। তুলি আকাশের দিকে না তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে যেতে শুরু করে। আকাশ তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু তার কথা যেন আটকে যায়, কথা বেরোয় না। তুলি পেছন ফিরেও তাকায় না। আকাশ দম করে বেঞ্চে বসে পড়ে। সে এতদিন এই ভয়টাই পাচ্ছিল, এজন্য সাহস করে সব কিছু বলেনি। আজ বলার পর তার পৃথিবী যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। সে নিজেকে সামলাতে পায় না, চোখ দিয়ে পানি পড়তে থাকে। গভীর রাত, তুলি সোফায় বসে আছে, হাতে চায়ের কাপ। তার চোখে ঘুম নেই। আকাশে বলা কথাগুলো তার কানে বাজছে। আমি তোমাকে ভালোবাসি তুলি। কিছুক্ষণ চুপ করে এভাবে বসে থাকে তুলি। ফোনটা টেবিলে রেখে দেয়। চিন্তায় কিছু ভালো লাগছে না। কিছুক্ষণ পর তার চোখ দুটো ছলছল করে ওঠে। অজানা কোনো এক কারণে নিজের চোখ বেয়েই পানি পড়ছে। কেন এমন হলো? কেন আকাশ এমন কথা বলল? ওর সাথে বন্ধুত্বটা কত সুন্দর ছিল, ওকে না করায় আমারই বা খারাপ লাগছে কেন? আমি তো ওই কারণে ওকে অনেক কটু কথা বলেছি। আমি ওকে আঘাত দিলাম। তুলি বুঝতে পারছিল না কি হচ্ছে। একদিকে আকাশের প্রতি তার টান অনুভব করছে, মনে হচ্ছে আকাশ দূরে গেলে সে কষ্ট পাবে। অন্যদিকে সমাজ কি ভাববে সেই চিন্তা। এদিকে আকাশকেও বোঝানো যাচ্ছে না। আকাশ তার ছোট বোনের বয়সের। আকাশের সাথে সম্পর্কের বয়সের পার্থক্য আর ক্যারিয়ারের ভাবনা সব সামলিয়ে সে কি করবে ভেবে উঠতে পারে না। মনে মনে ভাবে, ওর চোখের দিকে তাকালে বোঝা যায় ও মিথ্যা বলেনি, ওর ভালোবাসাটা সত্যি। তবে কি আমি ভুল করেছি? নিষেধ করা কি ঠিক হয়েছে? না না, এটা ঠিক নয়। আমি ওর চেয়ে 5 বছরের বড়। এটা কিভাবে সম্ভব? লোকে মানবে না, পরিবার, মা বাবা। তুলে উঠে বারান্দায় যায়,
বাইরে পূর্ণিমার চাঁদ উঠেছে। আজ আকাশটা খুব সুন্দরভাবে সেজেছে যেন। সে আকাশের কথা ভাবে, বারবার আকাশের চেহারা ভেসে উঠছে। তার হাসি, তার দুষ্টামি, খুনসুটি সব কিছু তুলি জানে সে আকাশকে সরাসরি না করলেও আকাশের চোখে তার জন্য যে ভালোবাসা দেখেছিল তা সহজে দূর হওয়ার নয়। আকাশও সহজে মেনে নিবে না তুলি বারণের কারণে, বরং আকাশের মনে এখন আরও জিদ আসবে। তুলি সেটাও বুঝতে পারছে। তার নিজের মন এখন দোটা নেই। যুক্তি এক কথাই বলছে, কিন্তু হৃদয় অন্য কথা। এদিকে আকাশ তার বিছানায় শুয়ে আছে, চোখ খোলা। সেও তুলির কথাই ভাবছে। তার ভেতরে যন্ত্রণা তাকে ঘুমোতে দিচ্ছে না। তুলির তীব্র প্রত্যাখ্যান বারবার তার কানে বাজছে। তার রাগ হচ্ছে, কান্না আসছে, জেদও আসছে। তুলি, তুমি আমাকে ভুল বুঝেছ। আমি জানি এই সম্পর্কটা মেনে নেওয়াটা অনেক কঠিন হবে, কিন্তু আমি হাল ছাড়ব না। আমার ভালোবাসা এত ঠুনকো নয় যে সামান্য বারণেই ভেঙে যাবে। আমি তোমাকে বোঝাবো আমার ভালোবাসাটা কতটা সত্যি। আমি তোমাকে হারাতে পারবো না। এই ঘটনার 1 মাস পর তুলির বাবা আশরাফ সাহেব, মা হাসনা বেগম কিছুটা চিন্তিত হয়ে সবাই বসে আছেন। পাশে তুলিও বসে আছেন। পরিবেশটা থমথমে। তুলি, আমরা ইদানিং কিছু কথা শুনছি। আকাশের ব্যাপারটায় আমি বেশ চিন্তিত। কি কথা বাবা? মা, তুমি তো জানো ছেলেটা তোমার থেকে অনেক ছোট। সমাজের চোখে এটা কেমন দেখাবে? লোকে কি বলবে? আমরা তো তোমাদের ভালোই চাই। মা, আকাশ কোনো কিন্তু নয় তুলি, তুমি শিক্ষিত মেয়ে, প্রতিষ্ঠিত। তোমার জন্য কত ভালো ভালো সম্বন্ধ আসে। এই ছেলে কি তোমার জন্য উপযুক্ত? রিমির বন্ধু, এটা মানায় না। বাবা, আমি কিন্তু এখনো ওর সাথে সম্পর্কে জড়াইনি। হ্যাঁ, ওর বয়স কম হতে পারে, কিন্তু ওর মনটা খুব ভালো। ও খুব ম্যাচুর বাবা। সম্পর্কে জড়াওনি, আবার ওর সাথে কথাও বলছো। কি বোঝাতে চাচ্ছ তুমি? এসব আবেগ দিয়ে জীবন চলে না। সমাজের একটা নিয়ম কানুন আছে। মানুষ কি বলবে, তোমার ভবিষ্যতে কি হবে, আমরা এইসব মেনে নিতে পারবো না। তুমি এইসব মাথা থেকে ঝেড়ে ফেলো। তুলি চুপ হয়ে যায়। তার চোখ ভিজে আসে। সে আর আকাশের সাথে সম্পর্কে জড়ায়নি, তবু সে আকাশকে ভুলে যেত পানি। সে জানে বাবা মা যা বলছেন তাদের দৃষ্টিভঙ্গি থেকে ঠিক, কিন্তু তার মন মানতে চাইছে না। সে আর বসে না, উঠে চলে যায়। এদিকে রিমি অস্থিরভাবে পায়চারি করছে তার রুমের ভিতর। তার মোবাইল ফোনে আকাশের মেসেজ। আকাশ বারবার দেখা করতে চাইছে, তুলি খবর জানতে চাইছে। ধুর, কি মুশকিল। আপু আর আকাশের মাঝখানে আমি ফেসে গেছি। আপু তো আমার বোন আর আকাশ আমার বন্ধু। কার পক্ষ নেব? কোনটা ঠিক হবে? ঠিক তখনই রিমির মা হাসনা বেগম ঘরে আসেন। কি রে রিমি, তুই কি আকাশের সাথে এখনো যোগাযোগ রাখছিস? না মানে, ও তো আমার বন্ধু মা। যোগাযোগ কেন রাখবো না? ও আমার সবসময় সাহায্য করে এসেছে। আমি কি করে? থামো, তোমার বন্ধু তো কি হয়েছে? এই জন্যই তো এসব ঘটেছে। তুই তোর আফুকে বুঝিয়ে বলিস না কেন যে এটা সম্ভব নয়? তুই তো জানিস তোর আপুর জন্য কত ভালো সম্বন্ধ আসছে। আমি কি বলবো মা? ওরা তো আমার কথা শুনবে না। আর আপু তো সম্পর্কে জড়ায়নি। জড়ায়নি? জড়াতে কতক্ষণ? ওর ভাবসাব তো সুবিধে না। শোন, তোকে এসব থেকে দূরে থাকতে হবে। আপুকে বলবি এসব বাড়াবাড়ি যেন না হয়, তাহলে আমাদের থেকে খারাপ কেউ হবে না। রিমি হতাশ হয়ে যায়। সে বুঝে উঠতে পারছে না এই জটিল পরিস্থিতিতে সে কি করবে। একদিকে তার প্রিয় বোন, অন্যদিকে তার ঘনিষ্ঠ বন্ধু। এদিকে তার বাবা মাও যা তা আচরণ করছেন। সে মন খারাপ করে বসে থাকে। একদিন পর একটি রেস্টুরেন্টে তুলি একজন সুদর্শন ছেলের সাথে বসে আছে। লোকটার নাম সাদাব, বয়স 35। সাদাব তুলির একজন পরিচিত পারিবারিক বন্ধু। সে কিছুদিন আগে মাত্র বিদেশ থেকে ফিরেছে। তার চালচলনে আভিজাত্য স্পষ্ট, এমনিতেও বেশ প্রতিষ্ঠিত। তুলির মা বাবাই ওদের এখানে দেখা করতে পাঠিয়েছেন। তুলি চুপচাপ বসে আছে। লোকটা হাসি মুখে তাকায়। তুলি, শুনেছিলাম তুমি নাকি আর্ট গ্যালারিতে কাজ করো। তোমার কাজ নাকি বেশ প্রশংসিত, বলা যায় নামী শিল্পী, ঠিক না কব? ধন্যবাদ সাদাব। তুমিও তো নতুন বিজনেস শুরু করেছো।
বাবা বলল। কেমন চলছে সব কিছু? ভালোই চলছে, তবে কাজের পাশাপাশি পরিবারও তো দরকার। মা বাবা সবসময় বিয়ের কথা বলেছেন, আমি মানিনি। তবে তোমার কথা যখন শুনলাম ভাবলাম একবার দেখাই করি। দেখা করতে সমস্যা কই? সাদাব তুলির চেয়ে বয়সে বড়, প্রতিষ্ঠিত এবং সামাজিকভাবেও গণ্যমান্য লোক। তুলি তার কথা শুনছে, কিন্তু তার মন যেন এখানে কোথাও নেই। বারবার তার মনে আকাশের মুখটা ভেসে উঠছে। আকাশের জন্য মনটা কেমন করছে সে জানে। সাদাব প্রতিষ্ঠিত, কিন্তু আকাশের মতো ভালোবাসে সে কোথাও পাবে না। সেই সময় রেস্টুরেন্টের বাইরে দূর থেকে আকাশ দাঁড়িয়ে তাদের দেখছিল। রিমি তাকে জোর করেই এই রেস্টুরেন্টের সামনে নিয়ে এসেছে তুলির নতুন পাত্রের খবর দেওয়ার জন্য। আকাশের মুখটা ফ্যাকাশে হয়ে যায়, তার চোখে অবিশ্বাস। সে যেন বিশ্বাসই করতে পারছে না। ভেতরে ভেতরে তীব্র যন্ত্রণা হচ্ছে। কে রে ওই লোকটা? উনি হচ্ছে সাদব ভাইয়া। আপুর জন্য নতুন সম্বন্ধ এসেছে। মা বাবা খুব করে চাইছে আপু ওকে বিয়ে করুক। আকাশের বুকটা ভেঙে আসে। তার মনে হয় তার সব স্বপ্ন যেন এক নিমিষে ভেঙে যাবে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। রাতের বেলা আকাশ একা বসে আছে একটি বেঞ্চে। সেই যে এখানে এসেছে আর জানি আজ তার বাসায় যেতে ইচ্ছে করছে না যেন। আকাশের চোখে জল, তার ভালোবাসার স্বপ্নগুলো যেন ভেঙে গেছে। কারণ যে লোকটা এসেছে সে আকাশের চেয়ে অনেক বেশি যোগ্য তুলির জন্য। তুলি আর তার পরিবারও নিশ্চয়ই ওই ছেলে ছেড়ে আকাশকে মেনে নিবে না। আকাশ চোখের জল ফেলে আর মনে মনে ভাবে, কেন এমন হলো? এ কি করলে তুলি? কেন ভালোবাসাতে এত বাধা? তুলি, কেন তুমি আমাকে বুঝতে পারছো না? না, আকাশের মনে বারবার তুলির কথাগুলো ঘুরপাক খাচ্ছে। তুলি কি তবে তাকে আর কোনোদিন মেনেই নেবে না? না, না, আমি হার মানব না। আমার ভালোবাসা এত ঠুনকো নয়। আমি জানি তুলি আমাকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে পারিনি। ওর চোখে আমি নিজের জন্য ভালোবাসা দেখেছি। ও হয়তো নিজেও আমাকে ভালোবাসে। আকাশ উঠে দাঁড়ায়। সে আর মন খারাপ করবে না। সে জানে পথটা কঠিন হবে, কিন্তু তার ভালোবাসার তুলিকে পাওয়ার জন্য সে যে কোনো বাধার মুখোমুখি হতে প্রস্তুত। রাত প্রায় 1টা। তুলি মোবাইল ফোনে সাদাবের ছবি দেখছে। সাদাব নিঃসন্দেহে ভালো ছেলে, তার সাথে তুলির ভবিষ্যৎ উজ্জ্বল হবে সন্দেহ নেই। তুলি মনে মনে ভাবে, আমি কি ভুল করছি? সমাজের কথা ভেবে কি আমি আমার নিজের অনুভূতিকে দাফন করে দিচ্ছি? তার মনে বারবার আকাশের মুখটা ভেসে ওঠে। বাবা মা যা বলেছেন তাই হয়তো ঠিক, আমার ক্যারিয়ার, আমার ভবিষ্যৎ, কিন্তু আকাশের ভালোবাসার গভীরতা, সেটা কি কম গুরুত্বপূর্ণ? আমি কি সুখী হতে পারবো সাদাবের সাথে? আমার মন তো অন্য কাউকে চাইছে, আকাশকে চাইছে। তুলি আর ভাবতে পারছে না। কিছুক্ষণ পর সে উঠে বসে। তার অস্বস্তি লাগছিল, তাই হাতে গেঞ্জি ছুট নেই পরের জন্য। পরনের জামাটা দুহাত ধরে টেনে খুলে বুকের উপর দেয়। নিচে কেবল একটা ইনার। ঠিক সেই সময় রুমে কেউ আচমকা ঢুকে পড়ে। তুলির হাত থেকে ভয়ে ওর জামাটা পড়ে যায়, মুখ থেকে জামা সরে যায়, গায়ে শুধু ওই অন্তবাসটুকুই। তুলি তাকিয়ে দেখে এ তো আকাশ। তুলি কিছু বলতে যাবে, তার আগে আকাশ ওর মুখ চেপে ধরে দরজাটা লাগিয়ে দেয়। তুলির চোখ বড় বড় হয়ে যায়। দরজা লাগানোর পর আকাশ ওর মুখ থেকে হাত সরায়। তুলি চেঁচিয়ে ওঠে, তুমি তুমি এখানে? তোমার সাহস কি করে হয় এখানে আসার? ভালোবাসলে সাহস এমনি এমনি চলে আসে। এতক্ষণ আকাশ তুলিকে খেয়ালই করেনি। হঠাৎ করে তুলিকে অর্ধনগ্ন অবস্থায় দেখে আকাশের মুখ থেকে অজান্তেই বেরিয়ে পড়ে, ও মাইরি, সিনিয়র আপুদের বডিও সেই কি হট, বুক দুটো সেই কি হট লাগছে। আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। তুলি আকাশের কথা শুনে তাড়াতাড়ি করে নিচে পড়া জামাটা উঠিয়ে নেয়, বুক ঢেকে নেয়। অসভ্য ছেলে কোথাকার! এখানে কি কাজ তোমার? এভাবে না বলে ঢুকে পড়েছো? তোমার তো সাহস কম না? আর এমন লুচুর মতো তাকাও কেন? ঘরে মা বোন নেই? আকাশ এবার একটানে তুলিকে বুকের সাথে মিশিয়ে নেয়। তুলির হাত থেকে কাপড়টা আবারও পড়ে যায়। তুলি আর আকাশ একে অপরকে দেখতে থাকে। তুলি এবার আর কাপড় দিয়ে লজ্জা ঢাকার চেষ্টা করছে না। এই প্রথম আকাশের মতো একটা জুনিয়র ছেলের ছোঁয়ায় ওর পুরো শরীর যেন আগুন ধরে যায়। ও নিজেই যেন চাইছে আকাশ ওকে আরো শক্ত করে ধরে রাখুক। আকাশ দুষ্টু হেসে বলে, সবই আছে, কেবল বউ নাই, একটা গার্লফ্রেন্ড নাই।
হবে আমার বউ, আমার সিনিয়র বউ। তুলি কিছু বলতে পারে না, ওর ঠোঁট কাঁপছে। আকাশ এক হাতে ওকে শক্ত করে ধরে আর এক হাতে ওর ঠোঁটে হাত বুলায়। ইস কি সুন্দর কমলার কুয়ার মতো ঠোঁট, মন চাইছে কামড়ে দেই, একেবারে খেয়ে ফেলি। সিনিয়ররা যে সেক্সি আসলেই সন্দেহ নেই। তুলি কাপা কাপা কণ্ঠে বলে। আকাশ, হুম, কথা না। তুলি আমার কাছে এসে দেখো, একটু দেখো, একবার দেখো, দেখো আমার ভালোবাসা কত গভীর। তুমি একবার হারিয়ে গেলে আর ফিরে আসতে মন চাইবে না। আকাশ এবার রুমের লাইটটা অফ করে দেয়, পাশে থাকা ডিম লাইটের সুইচ অন করে দেয়। রুমটা এখন বেশ সুন্দর রোমান্টিক লাগছে। তুলি দুহাতে বুক ঠেকে মাথা নিচু করে নববধূর মতো বসে আছে। আকাশ এসে ওকে আলতো করে কোলে তুলে নেয়, তারপর খাটে ফেলে দেয়, নিজের শার্টটা খুলে নেয়। তুলির গায়ের ওপর উঠে ওর গলা ঘাড়ে চুমু দিতে থাকে। কিছুক্ষণ পর ওর ঠোঁট দুটি নিজের ঠোঁটে পুড়ে চুষতে থাকে। তুলি একটুও বাধা দেয় না, যেন ওর বাধা দেওয়ার ক্ষমতায় নেই। আকাশ এবার ওর বুকে চুমু দেয়, তারপর নাভিতে হাত বুলায়। তুলি ততক্ষণে কেবল লতার মতো মুচড়ামুচড়ি করছে। তুলি মনে হচ্ছে আকাশ যেন ওকে স্বর্গীয় সুখ দিচ্ছে। আকাশের আদরে ওর শরীরের জ্বালা ধরে যায়। তুলি ওকে শক্ত করে চাপটে ধরে। এভাবে কিছুক্ষণ কাটার পর আকাশ হঠাৎ ওকে হ্যাঁচকা টেনে সরিয়ে দেয়। তুলি হাত ধরে টেনে বলে। আমাকে এভাবে ফেলে কোথায় যাও? তুমি তো আমাকে ভালোবাসো না, থেকেই বা যাব কেন? চলে গেলে তবে এসে আগুন ধরালে কেন? আমায় যাতে খুঁজো, ইচ্ছে করে এসে তোমার শরীরে জ্বালা ধরিয়ে দিয়ে গেলাম। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কেবল স্বীকার করনি। এবার এমন জ্বালা ধরিয়ে দিয়েছি আমাকে বারবার পেতে চাইবে। বিদায়। তুলি আর কিছু বলার আগেই আকাশ চলে যায়। তুলি কাঁপতে থাকে। মুহূর্তে কি থেকে কি হলো সে যেন বুঝে না, তবে এটুকু বোঝে আকাশ ছাড়া তার গতি নেই। এই জুনিয়র ছেলেটার প্রেমে এসে পাগল হয়ে গেছে। পরদিন সকালে নাস্তার টেবিলে তুলি, তার বাবা আশরাফ সাহেব এবং মা হাসনা বেগম বসে আছেন। পরিবেশটা আগের থেকেও বেশি থমথমে। আশরাফ সাহেবের মুখে বিরক্তি স্পষ্ট, হাসনা বেগমও উদ্বিগ্ন। তুলি, আমরা তোমাকে আর কতবার বোঝাবো? সাদাব ছেলেটা সব দিক থেকেই ভালো, প্রতিষ্ঠিত, শিক্ষিত, ভালো বংশের ছেলে। তোমার জন্য ওর চেয়ে ভালো ছেলে আর কেউ হতে পারে না। বাবা, কিন্তু কিন্তু কি কিন্তু মা? তুমি কি তোমার বাবার কথা শুনবে না? আমরা তোমার ভালোর জন্যই তো বলছি। তোমার বয়স হচ্ছে, আর কতদিন এভাবে বসে থাকবে? আর ওই ছেলেটা রিমির বন্ধু, ওর সাথে কিসের সম্পর্ক তোমার? ও তো ফ্রেশ ছেলে মানুষই ছাড়া আর কিছুই নয়। লোকে হাসাহাসি করছে, সমাজে আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। বাবা, ও তো কোনো কিন্তু নয় তুলি, কাল সাদাবের পরিবার আসছে, তুমি প্রস্তুত হও, এটাই শেষ কথা। তুলি চুপ হয়ে যায়, তার চোখে জল ভরে আসে। বিকেলবেলা একটি চায়ের দোকানে রিমির কয়েকজন বান্ধবী বসে আড্ডা দিচ্ছে। রিমি তাদের কথা শুনতে পেয়ে পাশ দিয়ে যাচ্ছিল। শুনেছিস রিমির বড় বোন নাকি তার কলেজের বন্ধুর সাথে প্রেম করছে? ছেলেটা নাকি ওর থেকে অনেক ছোট। হ্যাঁ রে, আমিও শুনেছি, লোকে যা বলছে। তুলিয়াপুর নাকি মাথা খারাপ হয়ে গেছে। কি সব অদ্ভুত সম্পর্ক! রিমির পরিবারও নাকি খুব বিরক্ত। রিমি তাদের কথা শুনে দ্রুত সেখান থেকে চলে যায়। তার মন খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। সেদিন বিকালে সাদাব আর তার পরিবার আসে। সাদাবের পরিবার প্রথমবারের মতো তুলিকে দেখে এবং পছন্দ করে যায়, কিন্তু তখনও ফাইনাল ডেটের সিদ্ধান্ত নেওয়া হয় না। এর কিছুদিন পর তুলির আর্ট গ্যালারির একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনীও ছিল সেই দিন। তুলি নিজের একটি নতুন প্রজেক্ট নিয়ে চরম ব্যস্ত, কিন্তু প্রজেক্টের মাঝপথে তার বড় ধরনের আর্থিক সংকট দেখা দেয়। তুলি হতাশ হয়ে পড়ে, তার স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম হয়। এদিকে তার বাবার কাছেও এত টাকা নেই, সে কী করবে বুঝে উঠতে পারে না। এটা তার স্বপ্নের প্রজেক্ট। রাতের বেলা তুলি একা বসে থাকে, টেবিলে মাথা রেখে সে কান্নায় ভেঙে পড়ে। তখনই আকাশ সেখানে আসে। সে রিমির কাছ থেকে তুলির সমস্যার কথা শুনেছে। তুলি, কি হয়েছে আমাকে বলতে পারো? আকাশ, তুমি এখানে? সব শেষ হয়ে গেছে আকাশ, আমার প্রজেক্টটা আর হচ্ছে না, বিনিয়োগকারী সরে গেছে। ভেঙে পড়ো না তুলি, আমি জানি তুমি অনেক স্ট্রং। কি হয়েছে খুলে বলো। তুলি আকাশের কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। আকাশ নীরবে তার পাশে
বসে থাকে, তাকে মানসিক সাপোর্ট দেয়। এখন বলো কি করা যায়? জানি না, অনেক টাকার দরকার, কোথা থেকে পাবো? চিন্তা করো না, আমি আছি তো। আমার কিছু সেভিংস আছে। আর আমার এক মামা আছেন যিনি একজন আর্ট সংগ্রাহক। আমি ওনার সাথে কথা বলবো। তোমার কাজ ওনাকে দেখালে হয়তো একটা পথ বের হতে পারে। আমি বিশ্বাস করি তোমার কাজ অনেক অবশ্যই পছন্দ হবে। আকাশের এই কথা শুনে তুলি অবাক হয়ে যায়। এই কঠিন সময়ে যখন সবাই তাকে ছেড়ে যাচ্ছে, তখন আকাশই একমাত্র তার পাশে এসে দাঁড়িয়েছে। তাকে শুধু মানসিক সমর্থন নয়, টাকা এমনকি নিজের সেভিংস দিয়ে দেওয়ার কথা বলছে। যে ছেলেটাকে সে দূর দূর করে বারবার তাড়িয়েছে, আজ বিপদে সেই তাকে ভরসা দিচ্ছে। কয়েকদিন পর আকাশ তার মামার সাথে কথা বলে। মামা তুলির কাজ দেখে মুগ্ধ হন এবং প্রদর্শনীতে বিনিয়োগ করতে রাজি হন। আকাশ দিনরাত খেটে তুলির প্রজেক্টের জন্য কাজ করে। সে ফাইলপত্র গোছানো থেকে শুরু করে গ্যালারি সাজানো পর্যন্ত সব কিছু তুলিকে সাহায্য করে। আকাশের এই নিরলস পরিশ্রম এবং নিঃস্বার্থ সহযোগিতা দেখে তুলি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এই ছেলেটি কেবল মুখে ভালোবাসি বলে না, তার প্রতিটি কাজে সেই ভালোবাসার প্রমাণ রয়েছে। সে সমাজের কথা, বয়সের কথা ভুলে শুধু তুলির পাশে থাকার চেষ্টা করছে। এক সন্ধ্যায় গ্যালারিতে কাজ করতে করতে আকাশের দিকে তাকিয়ে তুলি বলে ওঠে, আকাশ, তুমি কেন এত করছো? কিছু করছো আমার জন্য? তুমি তো চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারতে। আমি তোমাকে বারবার ঠকিয়েছি। কারণ আমি তোমাকে ভালোবাসি তুলি। আর যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে তার পাশে থাকে। ভালো সময়ে তো সবাই থাকে, কঠিন সময়ে যে পাশে থাকে সেই তো আসল সঙ্গী। আর বয়স তো একটা সংখ্যা। যখন তোমার পাশে থাকার প্রয়োজন তখন আমার বয়সটা কোনো বাধাই নয়। তুলি লজ্জে তাকাতে পারে না। গ্যালারিতে সেদিন কেউ ছিল না। তুলি নিজের অজান্তে ধীরে ধীরে আকাশের কাছে আসে, একটু দুষ্ট হাসি হেসে বলে, আর আর কি? আর কি মানে না আকাশ? আমি কিছু বুঝতে পারছি না, কি বলো? আকাশের কিছু বলবে, তুলি হঠাৎ তার মাথা চেপে ধরে তাকে জাপটে ধরে ঠোঁটে চুমু খেতে শুরু করে। আকাশের শরীরে বিদ্যুৎ খেলে যায় মুহূর্তেই। সে চিন্তাই করেনি তুলি এমন কিছু করবে। আকাশও তুলিকে চুমু দিতে থাকে। অন্ধকার একা গ্যালারিতে এক সিনিয়র যুবতী আর জুনিয়র ছেলের রোমাঞ্চে যেন গ্যালারি কেঁপে ওঠে। দুজনে জড়িয়ে আদর করতে থাকে। কিছুদিন পর তুলির প্রদর্শনী সফল হয়। তুলির মন কিছুটা শান্ত। সে আকাশের কথা ভাবছে। আকাশের পরিশ্রম, তার অপকট ভালোবাসা, তার সমর্থন সবকিছু তুলির মনে এক গভীর ছাপ ফেলেছে। তুলি সাদাফের সাথে তার শেষবারে দেখা হওয়ার কথা মনে করে। সাদাফ একজন ভালো মানুষ, কিন্তু তার মধ্যে আকাশের মতো সেই আবেগ, সেই ভালোবাসা নেই তুলির জন্য। কিছুদিন আগেও তুলি তাকে সব কিছু বলেছিল। তুলি তখন সে কথা মনে পড়ে। শুনে খারাপ লাগছে তুলি, কিন্তু আমি জানি না আমি আসলে কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। আমার তো আর্ট সম্পর্কে বিশেষ ধারণা নেই। তবে তোমার প্রজেক্টটা যদি না হয়, চিন্তার কিছু নেই, অন্য কিছু করবে। তুলি তখন সে কথা মনে পড়ে। তুলি সেদিনের কথা মনে পড়তে সে বুঝতে পারে সাদাব কেবল মুখে মুখেই সব বলে, কিন্তু আকাশ কাজ করে প্রমাণ করেছে। তুলি মনে মনে ভাবে, সাদাব হয়তো আমার জন্য উপযুক্ত ছিল সামাজিক দিক থেকে, কিন্তু আকাশই একমাত্র ব্যক্তি যে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। যখন সবাই আমার বিরুদ্ধে ছিল, যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন কেবল আকাশই আমার পাশে দাঁড়িয়েছে। ও আমাকে শুধু সাপোর্টই দেয়নি, বরং আমার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে। আমি আর নিজের মনকে মিথ্যা বলতে পারলাম না। আমি জানি আমি এখন আকাশকে ভালোবাসি। দুদিন পর সকালবেলা সাদাব, তুলি, আশরাফ সাহেব এবং হাসনা বেগম বসে আছেন। সাদাবের মুখে এক ধরনের কুটিল হাসি। তুলি বুঝতে পারে তার কোনো বদমতলব আছে। পরিবেশটা বেশ থমথমে হয়ে যায়। হ্যাঁ বলো সাদাব, কি যেন বলবে? আঙ্কেল, আমি খুবই দুঃখিত যে আপনাকে এমন একটা খবর দিতে হচ্ছে। কি খবর সাদাব? রিমির বন্ধু আকাশ যে তুলির পিছু লেগে আছে, তার নাকি অনেক দেনা আছে। সে নাকি পড়াশোনাও ঠিকমতো শেষ করেনি। আমার এক পরিচিত লোক মারফত জানতে পারলাম সে নাকি কিছু অসৎ চক্রের সাথেও জড়িত। আশরাফ সাহেব ও হাসনা বেগম চমকে ওঠেন। তুলি অবাক হয়ে সাদাবের দিকে তাকায়। সে জানে আকাশ এমন ছেলে নয়। তুলি রেগে গিয়ে চেঁচিয়ে ওঠে,
এসব মিথ্যা কথা সাদাব। আকাশ এমন ছেলে নয়, তুমি ভুল খবর পেয়েছো, নয়তো নিজেই বানিয়ে বলছো। আমি কেন মিথ্যা বলতে যাব তুলি? আমি তো তোমার ভালো চাই। আমি শুধু আঙ্কেলকে জানাতে এলাম তোমার ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। কি বলিস তুলি? তুই এখনও ওর পক্ষ নিচ্ছিস? এবার আর দেরি নয় তুলি, আমরা সিদ্ধান্ত নিয়েছি সামনের সপ্তাহে সাদাবের সাথে তোমার বিয়ে হবে। কোনো কথা নয়, এটাই শেষ কথা। তুলি হতবাক হয়ে যায়। তার বাবা মায়ের এই সিদ্ধান্ত শুনে তার মাথায় যেন সাদাপের হাসি দেখে তুলি বুঝতে পারে এটা তার ষড়যন্ত্র। এদিকে তুলিদের বাড়ি গেটে আকাশ দাঁড়িয়ে থাকে। সে তুলির সাথে দেখা করতে এসেছিল। ভিতরে চিৎকার চেঁচামেচি শুনে সে থমকে যায়। সে বুঝতে পারে ভিতরে কিছু একটা ঘটেছে, কিন্তু কেউই দরজা খুলে না। আকাশও ভেতরে ঢুকতে পারে না। সেদিন রাতে তুলি বাসা থেকে পালিয়ে বের হয়। রিমি দেখে ফেলে। আপু কই যাস? আমাকে আকাশের সাথে দেখা করতে হবে রিমি। মা বাবা জোর করে বিয়ে দিতে চাচ্ছে, ওকে সব জানাতে হবে। সরি আপু, আমি তোকে যেতে দিতে পারবো না। এখন গেলে আরও ঝামেলা হবে। যদি আকাশ তোর ভাগ্যে থাকে ও নিজেই আসবে। রিমি, সরি আপু। রিমি দরজা আটকে ফেলে বাহির থেকে। তুলি কান্না করতে থাকে। এক সপ্তাহ পর তুলিদের বাড়ি ড্রয়িং রুমে তুলির বিয়ের অনুষ্ঠান শুরু হয়। তুলি একটি সুন্দর শাড়ি পরেছে, কিন্তু তার মুখে কোনো আনন্দ নেই। চোখ লাল, বোঝা যায় বেশ কেঁদেছে। আশরাফ সাহেব, হাসনা বেগম, সাদা বেগম, কিছু ঘনিষ্ঠ আত্মীয় উপস্থিত ছিল সেখানে। পরিবেশটা উৎসবের হলেও তুলির জন্য তা মোটেও আনন্দের ছিল না। কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য প্রস্তুত হচ্ছেন। তুলির হাত ধরে সাদাপের পাশে বসানো হয়েছে। তুলি একবার বাবার দিকে একবার মায়ের দিকে তাকায়। তারা আগের মতোই কঠোর দৃষ্টিতে তুলিকে দেখে। তুলি বুঝে কোনো লাভ নেই। মা তুলি, আপনার কি এই বিবাহে সম্মতি আছে? তুলি চুপ করে থাকে। তার বুকটা ধড়ফড় করছে। সে আকাশের মুখটা কল্পনা করে। আকাশের নিঃস্বার্থ ভালোবাসা, তার সাপোর্ট করা আর্ট গ্যালারিতে দুজনের কাছে আসা, সব মনে ভেসে ওঠে। সে জানে এই মুহূর্তে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছে, আর সে কখনোই এই সম্পর্ককে মেনে নিতে পারবে না। তুলি ধীরে ধীরে মাথা তোলে। তার চোখে আর ভয় নেই। সে বুঝতে পারে হয় আজ, না হয় আর কোনো দিন না। না। উপস্থিত সবাই চমকে ওঠে। আশরাফ সাহেব ও হাসনা বেগম হতবাক হয়ে তুলির দিকে তাকান। সাদেমের মুখ থেকে হাসি মিলিয়ে যায়। তুলি, কি বলছিস এসব? আমি এই বিয়েতে রাজি নই বাবা। আমি সাদাফকে বিয়ে করতে পারবো না। মা, তুই কি আমাদের মান সম্মান সব ডুবাবি? কি বলিস এসব? আজ তোর বিয়ে। বাবা মা, আপনারা সব সময় আমার ভালো চেয়েছেন, কিন্তু এখন এই বিয়ে আমার জন্য ভালো হবে না, কারণ আমি সাদাফকে স্বামী হিসেবে মানতেই পারবো না। আমি যাকে ভালোবাসি সে এখানে নেই, আমাকে তার কাছে যেতে হবে। ঠিক তখনই গেট দিয়ে আকাশ ঢোকে। রিমিকে ফোন করে সব খবরই জানতে পেরেছে। সাদেবের ষড়যন্ত্রের কথাও জানে আকাশ। তুলি আকাশকে দেখে চমকে ওঠে। তার মুখে হাসি ফুটে ওঠে। তুলি আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, আমি আকাশকে ভালোবাসি। হ্যাঁ, ও আমার থেকে ছোট। হ্যাঁ, ও হয়তো সামাজিকভাবে ততটা প্রতিষ্ঠিতও নয়, কিন্তু ওর ভালোবাসা সবচেয়ে খাঁটি। ও আমার পাশে ছিল যখন কেউ ছিল না। ও আমার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে, আর আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আশরাফ সাহেব আকাশকে দেখে রাগে কাঁপছেন। আকাশের দিকে তেড়ে গিয়ে বলেন, তুই এখানে কেন এসেছিস? আমি এসেছি আমার ভালোবাসার জন্য আঙ্কেল। সাদাব আঙ্কেলকে মিথ্যা বলেছে। আমি কোনো অসৎ চক্রের সাথে জড়িত নই। আমার মামা একজন আর্ট সংগ্রাহক, তিনি তুলির প্রজেক্টে বিনিয়োগ করেছেন। সাদাব হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে তার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। বাবা, আকাশ মিথ্যা বলেনি। হ্যাঁ, ও আমার জন্য সব করেছে। সাদাফ ইচ্ছে করে সব মিথ্যা বলেছে। আমি ওর সাথে সুখী হব, সাদাফের সাথে নয় বাবা। হাসনা বেগম কেঁদে ফেলেন। তিনি তুলির চোখে কান্না দেখে এবং আকাশের ভালোবাসা দেখে কিছুটা নরম হন। আশরাফ সাহেব কিছুক্ষণ নীরব থাকেন। তিনি প্রথমে তুলির দিকে, তারপর আকাশের দিকে তাকান। বুঝতে পারেন এই সম্পর্ককে তিনি চাইলেও আর জোর করে ভাঙতে পারবেন না। মাথা নিচু করে তখন বলেন, যা তোদের ইচ্ছে, যা চলে যা। আশরাফ সাহেবের কথাই যেন তুলিও আকাশের জীবনে এক নতুন দিগন্ত খুলে যায়। ছুটিকে আকাশকে জড়িয়ে ধরে তাদের চোখে জল, কিন্তু সেই জল আনন্দের। তাদের ভালোবাসা সব বাধা পেরিয়ে জয়ী হয়েছে। রিমি দূরে দাঁড়িয়ে আনন্দে হাসতে থাকে। দুপুরবেলা
ঈদের কেনাকাটার মতো করেই চলেছে বিয়ের প্রস্তুতি। যদিও বিয়ের কেনাকাটা ছিল, কিন্তু সাদেবের পরিবারে কিছু দিয়ে তুলি আকাশের সাথে বিয়ের বিয়েতে বসবে না, তাই সব নতুন করে কেনা হচ্ছে। তুলি, আকাশ, রিমি, হাসনা বেগম এবং আশরাফ সাহেব সবাই মিলে এসেছেন। হাসনা বেগম ও রিমি হাসি মুখে শাড়ি, লেহেঙ্গা, গহনা দেখছেন। রিমি আনন্দ যেন আর ধরে না, সে এক দোকান থেকে আরেক দোকানে ছুটছে। তুলি, দেখ তো এই শাড়িটা তোর বিয়ের জন্য কেমন হবে। রংটা কি সুন্দর, একদম নতুন বইয়ের মতো লাগবে তোকে। মা কি দারুণ! এই ডিজাইনটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, মনে হচ্ছে আমার জন্যই বানানো হয়েছে। তোমার পছন্দের সাথে মায়ের পছন্দ মিলে গেল, তাহলে তো আর কথাই নেই তুলি। তবে এই শাড়িটা আসলেই তোমাকে হেব্বি লাগবে। এই শুধু তোর আর আকাশ ভাই একটা দেখছিস, আমার কথা ভুলে গেলি? আমাকে কি ভূতে ধরেছে নাকি? আমার জন্য কি কিনবি? আমি তো ব্রাইডের মেড, আমারও কড়া লেহেঙ্গা চাই, একদম নায়িকাদের মতো। আরে না রে পাগলি, তোর জন্য তো সবার আগে। তোর পছন্দ কি বল? তোর লেহেঙ্গা আমি সিলেক্ট করব, একদম ফিল্মি স্টাইলে। যা পছন্দ কর। ইস, তুই বেস্ট আকাশ। ও সরি দুলা ভাই। সবাই হাসিতে ফেটে পড়ে। আশরাফ সাহেব দূর থেকে তাদের দিকে তাকিয়ে এক টুকরো হাসি দেন। বিকেলের নরম আলো ছড়িয়ে পড়েছে। তুলি ও হাসনা বেগম বসে মিষ্টি বানাচ্ছে। ঘরে মিষ্টির সুগন্ধে ভরে গেছে। হাসনা বেগমের এখন শান্তি লাগছে। হাসনা বেগম মিষ্টি বানাতে বানাতে তুলির দিকে তাকিয়ে বলে, মা, আমি জানি তোদের জন্য অনেক কষ্ট হয়েছে। এ কয়েকটা মাস আমার বুকটা ভয়ে কাঁপতো, ঘুম আসতো না, সমাজের কথা ভেবে রাতের পর রাত অস্থির থেকেছি। কিন্তু শেষমেশ সব ভালোই হচ্ছে দেখে আমার মনটা শান্তিতে ভরে আছে। সব যেমনটা চেয়েছিলাম তেমনটাই হচ্ছে। সব তোমাদের ভালোবাসার জন্য মা। তোমরা পাশে ছিলে বলেই আমরা পেরেছি। তুমি আর বাবা যদি শেষ পর্যন্ত আমাদের পাশে না দাঁড়াতে, তাহলে হয়তো সব স্বপ্ন ভেঙে যেত, আমাদের সম্পর্কটা হয়তো কখনোই পূর্ণতা পেত না। সুখী হও মা, এটাই আমাদের একমাত্র চাওয়া। তোর হাসিটাই আমাদের আনন্দ। আকাশকে দেখে বুঝেছি ও তোকে কতটা ভালোবাসে। ওর মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার মেয়ের ভাগ্য ভালো। রাতের বেলা রিমি তার এক কলেজের বন্ধু অনন্যার সাথে ফোনে কথা বলছিল। হ্যাঁ রে, সব তো ঠিক হলো। আপু আর আকাশ দুজনে খুব খুশি, বিয়েও ফাইনাল। কিন্তু কখনো মনে হয় সমাজের কথা। আপু আর আকাশের মধ্যে বয়সের পার্থক্য, মানুষ কি সত্যি ভুলে যাবে সব? আমার বন্ধুরা তো এখনো খোঁচা দেয়। আরে বাবা, তুই এখনো এসব ভাবছিস? তুই তো ওদের ভালোবাসা স্বচক্ষে দেখেছিস। ওদের সম্পর্কটা কত ঝলঝাপটা পেরিয়ে এসেছে সেটা দেখ না। এখন আর কোনো সমস্যা হবে না। সবাই তো এখন মেনে নিয়েছে। ওদেরকে দেখলেই বোঝা যায় ওরা একে অপরের জন্য তৈরি। প্রেম আসলে কোনো নিয়ম মানে না রে। সমাজের চিন্তা বাদ দে, তুই দেখবি ওদের দেখে অনেকেই অনুপ্রাণিত হবে। রিমি হাসলে এখনো সবকিছু মেনে নিতে পারছে না, যদিও সে খুশি। কিন্তু কলেজের বন্ধুরা কি চোখে দেখবে সে ভেবে পায় না। তবে সে বোঝে তার বন্ধুর কথা সত্যি। রাত 8টা, চারিদিকে ঝলমলে আলোয় সেজে উঠেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি পাড়া প্রতিবেশীরাও এসেছে নবদম্পতিকে আশীর্বাদ করতে। আকাশ বিয়ের শেরওয়ানি পরে মণ্ডপে বসে আছে। সে বারবার দরজার দিকে তাকাচ্ছে। কয়েক মুহূর্ত পর তুলি প্রবেশ করে। তুলি লাল বেনারসি পরেছে। আকাশ মুগ্ধ চোখে তুলির দিকে তাকিয়ে আছে। তুলি লজ্জা পায়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। বর মোহাম্মদ আকাশ, আপনি কি মোহরনার বিনিময়ে ফাতেমা তুলি বেগমকে স্ত্রী রূপে কবুল করলেন? আপনার কি এতে সম্পূর্ণ সম্মতি আছে? কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আমি আমার সমস্ত মন দিয়ে তুলিকে আমার স্ত্রী হিসেবে কবুল করলাম। কনে ফাতেমা তুলি বেগম, আপনি কি মোহাম্মদ আকাশকে স্বামী রূপে কবুল করলেন? আপনি কি এতে সম্পূর্ণ সম্মতি আছে? কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আমি আকাশকে আমার জীবনের সঙ্গী হিসেবে কবুল করলাম। সবে হাততালি দেয়। আকাশ ও তুলি একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের চোখে জল, তবে সে জল আনন্দের। তারা একে অপরের হাতে আংটি পরিয়ে দেয়। তারপর আলতো করে তুলির কপালে চুম খায়।
রিমি দূরে দাঁড়িয়ে হাসছে, তার চোখেও জল। সে তার বোন ও বন্ধুর সুখী মুখ দেখে সব ভুলে গেছে। আশরাফ সাহেব হাসনা বেগমকে জড়িয়ে ধরেন। তাদের চোখে মুখেও একই আনন্দ। তারা বুঝতে পারে তাদের সিদ্ধান্ত সঠিক ছিল। ভালোবাসা যখন খাঁটি হয় তখন বয়স বা সমাজে কোনো বাধাই তাকে আটকে রাখতে পারে না। তুলি যখন বাবা মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে তখন হাসনা বেগম তাকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকেন। আশরাফ সাহেবের চোখও ছলো ছলো। তুলি আকাশকে ধরে তাদের দিকে তাকিয়ে হাত নাড়ে। তুলি বাসর ঘরে বসে আছে, লজ্জায় তার মুখ রাঙ্গা। আকাশ রুমে প্রবেশ করে, তার মুখে এক মুগ্ধ হাসি। কি আমার বউটা এত চুপচাপ কেন? আজ তো চুপ থাকার দিন নয়। তুমি এখানে এলে? বাইরে সবাই ছিল তাই তো, আর আমি চাইছিলাম এই মুহূর্তটা শুধু আমাদের হোক, কোনো তাড়াহুড়ো নয়। তুলি আকাশের দিকে এক ঝলক তাকে, তারপর আবার চোখ নামিয়ে নেয়। আমার কেমন যেন লাগছে। আকাশ তুলির চিবুক ধরে মুখটা উপরে তুলে তার চোখে চোখ রেখে বলে, কেন ভয় লাগছে? আমি তো আছি। তোমার এই জুনিয়র বর তোমার সব কাটিয়ে দেবে, একদম আদরে আদরে। যা, অসভ্য। অসভ্য তো তুমি বানিয়েছো। মনে নেই গ্যালারিতে সেদিন তুমি তো। চুপ, সব কথা বলতে হয় না। ঠিক আছে, আজ রাতে আমরা শুধু ভালোবাসার কথা বলবো। ধীরে ধীরে তুলির ঘুমটা তুলে দেয়। তুলির লাজুক হাসি দেখে আকাশ মুগ্ধ হয়। তোমাকে অসম্ভব সুন্দর লাগছে তুলি, আমার বিশ্বাস হচ্ছে না। তো তুমি এখন আমার। আমিও কখনো ভাবিনি এই দিনটা আসবে। আমি তো প্রথম দিন থেকেই জানতাম তুমি আমার। আকাশ তুলির কবলে চুমু খায়, তারপর ধীরে ধীরে তার ঠোঁটের দিকে নেমে আসে। আকাশের ছোঁয়ায় তুলি সাড়া দেয়। রুমের মৃদু আলোতে তাদের ভালোবাসা আরও গভীর হয়। তারা একে অপরের সাথে যেন মিশে যায়। বাইরে তখন গভীর রাত, কিন্তু তাদের বাসর ঘরের নতুন জীবনের আলো ঝলমল করছে। আকাশ তুলিকে শুয়ে দেয়, তারপর আস্তে আস্তে গহনা খুলে তুলি কানে আলতো করে কামড় দেয়। তুলি ওহ করে ওঠে, এরপর ধীরে ধীরে শাড়ি খুলে ফেলে। তুলি লজ্জে বাধা দেয়। ওফ, কি করছো? ইস, লজ্জা পাচ্ছ? এই দিনের অপেক্ষায় ছিলে না তুমি। লজ্জা কিসের? আজ সব লজ্জা মিটিয়ে দিব। তাই কি করবে? তোমার শাড়ি খুলেছি, এবার তোমার ব্লাউজ খুলবো, তারপর তোমাকে ইচ্ছে মতো আদর করব। তারপর? তোমার ঠোঁট চুমুতে ভরিয়ে দিব। তারপর তারপর কি করবে আকাশ? তারপর সব খুলে ফেলবো। আর শুয়ে কি? দুষ্টু জুনিয়র কোথাকার। জুনিয়র হলে কি হবে? সব জানো দেখছি, ফাজিল। দেখাচ্ছি তারপর কি করব। এই বলে আকাশ লাইট অফ করে তুলির উপর ঝাঁপিয়ে পড়ে আর বহুদিনের জমানো শরীরের আগুন মিটাতে থাকে। তুলি পরম আদরে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে। জুনিয়র ছেলে যে সিনিয়র একটা মেয়েকে এত সুখ দিতে পারে তার ধারণা ছিল না। সে আবেগে বলতে থাকে, এই পিচ্চিটা যে এত ভালো আমার তা জানাই ছিল না। আজ জানবে, এত সুখ দিব আমার সিনিয়র বউ সব ভুলে যাবে। আকাশ শক্ত করে তুলিকে আদরে ভরিয়ে দেয়। তুলি পরম সুখে চোখ বুজে সুখের শব্দ করতে থাকে। বিয়ের পর তাদের নতুন জীবন শুরু হয়। 6 মাস কেটে যায়, সব কিছু যেন তুলির কাছে মধুর মনে হয়। আকাশের ঘুম ভাঙে তুলির হাতে ছোঁয়ে। তুলি তার পাশে বসে তার চুলগুলো ঠিক করে দিচ্ছে। এই যে আমার ঘুমন্ত রাজপুত্র, সকাল হয়ে গেছে, ওঠো এবার। আর একটু প্লিজ, মাত্র 5 মিনিট। তুমি পাশে থাকলে বিছানা ছাড়তে মন চায় না। 5 মিনিট মানে তো আধা ঘন্টা। তোমার অফিস নেই? মনে রেখো, এখন ঘরে বিবি আছে, মন দিয়ে কাজটা করতে হবে। আমারও তো গ্যালারিতে কাজ আছে। ওঠো ওঠো, না হলে আজ কিন্তু তোমার ফেভারিট অমলেট মিস করবে। আহারে, নতুন বইয়ের আদর নাকি বসের ধমক? তুমি তো এখন আমার বসের মতো কথা বলো। তোমার যা মনে হয়। ওঠো, এখন নাস্তা তৈরি। আর হ্যাঁ, তোমার বস তো তোমাকে ভালোবাসে, তাই তো সব সময় আবদার মেনে নেয়। আকাশ উঠে বসে। তুলি তার কপালে মিষ্টি করে চুমু খায়। তাদের দিন শুরু হয় এমন ছোট ছোট খুনসুটি আর ভালোবাসার মধ্য দিয়ে। রাতে আকাশ শখ করে তুলির জন্য রান্না করতে যায়, কিন্তু পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তুলি রান্নাঘরে আসে, আকাশকে দেখে হেসে ওঠে। কি গো বাবু, রান্নার কি অবস্থা? এত জল কেন চোখে? ধুর,
এই পেঁয়াজগুলো এত বেইমান কেন? আমার চোখ থেকে জল কেড়ে নিচ্ছে। তুমি আসো তো। পারছি না। তুলি আকাশের পাশে এসে দাঁড়িয়ে তার কানের কাছে ফিস ফিস করে বলে। আমার বাবুটা তো এখনো বাচ্চা, পেঁয়াজ কাটতে গিয়েও কাঁদে। তারপর আকাশের হাত ধরে তার পাশে দাঁড়িয়ে পেঁয়াজ কেটে দেয়। তুমি তো সব পারো। আমার সিনিয়র বউটা আসলেই সেরা। শোনাচ্ছি তো, একদিন তুমিও পারবে। আকাশ এবার হ্যাসকে টানে তুলিকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তুলির গালে কামড় দিয়ে বলে। আর কিছু শেখাবে না? ওমা, আর কি? রোম্যান্স, প্রণয়, আদর? ইস, শখ কত! সারাদিন এইসবই না? বউ যদি হয় সুন্দরী আর সিনিয়র, তবে সারাদিন এসব করতেই মন চাইবে। আকাশ তুলিকে আদর করতে যায়। তুলি আকাশের গায়ে পানি মেরে দৌড়ে পালায়। আকাশ হাসতে থাকে। সন্ধ্যায় আকাশ আর তুলি লিভিং রুমে বসে টিভি দেখছে। আকাশ হঠাৎ তুলিকে নিজের দিকে টেনে নেয়। এই তুমি আমাকে সব সময় বাবু বাচ্চা বলো কেন? আমি কি তোমার থেকে ছোট বলে? তুমি তোমার ছোট্ট বাবু আর আমি তোমার বড় বউ। দূর, আমি কি এতটাই ছোট? আরে বাবা, তুমি ছোট নও। তুমি আমার সেই ছেলে মানুষই মাখা বর, যে আমাকে হাসায়, যে আমাকে পাগলের মতো ভালোবাসে। আর এই বয়সের পার্থক্যই তো আমাদের সম্পর্কের দুষ্টুমি। আকাশ হাসে। রাত 1টা। বিছানার পাশে মৃদু আলো। বাইরে বৃষ্টির আওয়াজ। জানালার কাছ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ঘর জুড়ে নিস্তব্ধতা। আকাশ ধীরে ধীরে তুলির দিকে এগিয়ে আসে। তুলি জানালার পাশে দাঁড়িয়ে আছে। একটু আগেই বৃষ্টিতে ভিজেছে। তার চুল ভেজা, শরীরের সাথে আটকে থাকা পাতলা সাদা কামিজ যেন তার শরীরের প্রতিটি রেখাকে জাগিয়ে তুলেছে। আকাশ দেখে হাঁ করে থাকে। পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। একেবারে কোমরে হাত রেখে ঠোঁট রাখে কানের ঠিক পেছনে। তুলি একটু কেঁপে ওঠে। নিঃশ্বাস ভারী হয়ে আসে। তুমি জানো না এই মুহূর্তে তোমাকে কি লাগছে? তুলি কেঁপে ওঠে। কোনো কথা বলতে পারে না। তার দিকে ঘুরে তাকায়। চোখে চোখ রাখে। তারপর ধীরে ধীরে ঠোঁটে ঠোঁট এসে মিশে যায়। প্রথমে আলতো করে চুমু দেয় দুজন দুজনকে। তারপর যেন উন্মাদ হয়ে উঠল তারা। একজন আরেকজনকে ঠেসে ধরে চুমু খেতে লাগলো। তুলি হালকা করে বিছানার দিকে ঠেলে দিল আকাশকে। আকাশ তার হাত ধরে টেনে নিল। দুজনেই পড়ে গেল বিছানায়। তুলির হাসির নিচে চাপা কামনার ঢেউ স্পষ্ট। তুলি আঙ্গুল দিয়ে আকাশের মুখের উপর আলতো করে এনে চিবুকে এসে থামে। আকাশ, তুমি আজ শুধু আমার পুরোটা শরীর নয়, আত্মা পর্যন্ত চাই আমি। আকাশ কিছু বলে না। সে তুলির গলায় মুখ বুজে রাখে। ঠোঁট থেকে গলা, গলা থেকে বুকে নিচে। তাকে অনুভব করতে করতে যেন নিজেকেই হারিয়ে ফেলেছে। তুলি নিঃশ্বাস কাঁপে, শরীর নড়ে ওঠে। সে আকাশের চুলে আঙ্গুল দিয়ে খামচে ধরে। নিজের বুকে আকাশের মাথা ঠেসে ধরে। চাদর সরে যায়, কাপড় খসে যায়। শরীর আর শরীরের মাঝে এখন আর কিছুই নেই। আলো নিভে যায়, কিন্তু কামনা জ্বলে ওঠে একেবারে গা ঘেঁষে। তাদের শরীর যেন কথা বলে। প্রতিটি স্পর্শে, প্রতিটি চুমুতে কেঁপে কেঁপে ওঠে দুজনের। উফ, তুলি, তোমাকে এমনভাবে চাই যেন তোমার ভেতরে নিজেকে হারিয়ে ফেলতে পারি। যেন আর কিছু না থাকে, শুধু তুমি আর তোমার ভেতরে আমি। আমাকে ভেঙে দাও, গড়ে নাও তোমার মতো করে। আজ আমি শুধু তোমার, যা ইচ্ছে করো আকাশ। আমাকে, আমার জুনিয়র বর, আমাকে পাগল করে দাও। আকাশ এবার আর পেটে নাবিতে চুমু খায়। তুলি কেঁপে ওঠে, তীব্র কামনায় ফিস ফিস করে বলে ওঠে। আকাশ, আমার জুনিয়র বর, সোনা বর, থেমো না। আজ একদম থেমো না। আমি শেষ পর্যন্ত চাই, শুধু তোমার মধ্যে হারিয়ে যেতে চাই। আকাশ তার কাঁধে চুমু খায়। চাদর নিচে দুটি শরীর মিলেমিশে গেছে, যেন শরীর আর আত্মা আলাদা নেই। তুলি কাঁপছে, কেবল উত্তেজনায় নয়, সেই গভীর ভালোবাসে যা মুখে বলা যায় না, শুধু ছুঁয়ে বোঝাতে হয়। শেষ মুহূর্তে তারা যেন একে অপরের মধ্যেই ঢুকে পড়ে, হারিয়ে যায়। তারপর দুজনেই চুপচাপ একে অপরের আদর দিতে থাকে, কিন্তু ভেতরটা কেঁপে ওঠে। ঘরে নীরবতা ফিরে আসে। আকাশ তুলিকে জড়িয়ে ধরে। তুলি গা ঘেঁষে মুখ রাখে সে। তুলি নিঃশব্দে বলে ওঠে। আকাশ, তুমি যদি এইভাবেই পাশে থাকো, তবে আমি প্রতিদিন রাত 1টা চাই। প্রতিদিন একবার হলেও তোমার স্পর্শ চাই। সব হবে। যা দুষ্টু। দুজনেই
হেসে ওঠে। এভাবেই চলতে থাকে কিছুদিন পর। তুলি আর আকাশদের বাড়ি যায়। সেখানে দাওয়াতে এসেছে। আকাশের মা তুলিকে আদর করে বলেন, তুলিমা, এবার তো তোমাদের একটা সুসংবাদ শোনাতে হবে। কতদিন হলো বিয়ে হয়েছে, আমাদের একটা ছোট নাতি বা নাতনি চাই কিন্তু। মা, সব আল্লাহর ইচ্ছে। এই আকাশ, তোর তো আর ছোট ছেলের মতো ঘোরাফেরা করার দিন নেই, এবার দায়িত্ব নিতে শেখ। একটু ধৈর্য ধরো, আমরাও তো চাই। কিছুদিন পর তুলির ক্যারিয়ারের একটি বড় সুযোগ আসে। তাকে একটা আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু এর জন্য তাকে 6 মাসের জন্য দেশের বাইরে থাকতে হবে। তুলি খুব খুশি হয়। খবরটা শুনে সাথে সাথেই আকাশকে কল করে। আকাশ, আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক প্রদর্শনীতে আমাকে ইনভাইট করেছে। কি বলছো তুলি? এটা তো দারুণ খবর। আমি জানতাম তুমি পারবে। কিন্তু আমাকে 6 মাসের জন্য দেশের বাইরে থাকতে হবে। এটা কি করে হয়? মনটাই খারাপ হয়ে গেছে। তো যাবে? কি বলো এসব? তুমি কি একা থাকতে পারবে? কি বলছো? তুমি যাবে না? এটা তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। তুমি অবশ্যই যাবে। আমি সব সামনে নেব। তোমার স্বপ্ন আমার কাছেও গুরুত্বপূর্ণ। আমি প্রতিদিন তোমাকে ভিডিও কল করব। আকাশের এই কথা শুনে তুলি খুশি হয়ে যায়। 6 মাসের জন্য সে চলে যায়। কেটে যায় আরও 1 বছর। তুলি প্রদর্শনীও শেষ করে দেশে ফিরে এসেছে। তার প্রদর্শনীও দারুণ সফল হয়েছে। এক সন্ধ্যা তুলি আকাশের বুকে মাথা রেখে বসে আছে। আকাশ তাকে আদরে ভরিয়ে দিচ্ছে। আমার মনে হয় আমাদের জীবনে এবার নতুন কিছু আসার সময় হয়েছে। কি বলছো? তুলি আকাশের হাত নিয়ে নিজের পেটের উপর রাখে, হাসি মুখে বলে, আমাদের পরিবারে নতুন একজন আসছে। তুমি বাবা হতে যাচ্ছ। আকাশের চোখগুলো বড় বড় হয়ে যায়। সে আনন্দে তুলিকে জড়িয়ে ধরে। তাদের ভালোবাসার চিহ্ন এক নতুন প্রাণ তাদের জীবনে আসতে চলেছে। দুজনেই বেশ খুশি। পরের দিন সূর্যের আলো জানান দিয়ে ঘরে ঢুকছে। তুলি সকালে নাস্তা তৈরি করছে, আর আকাশ সোফায় বসে খবরের কাগজ পড়ছে। তবে তার চোখ মাঝে মাঝেই তুলির দিকে চলে যাচ্ছে। কি গো বউ, সকাল সকাল এত ব্যস্ত কেন? আজকে কোথাও স্পেশাল ডেট আছে নাকি তুমি এখন অসুস্থ ভুলে গেছো? মোটেই না, সুস্থ আছি। আর ডেট তো প্রতিদিন তোমার সাথেই। আর ব্যস্ততা, এই যে তোমার জন্য গরম গরম নাস্তা বানাচ্ছি। ও, আমার জন্য এত কষ্ট? আকাশ তুলির কোমর জড়িয়ে ধরে, গালে আলতো করে চুমু খায়। তোমাকে সাহায্য করব? সাহায্য করবে। আগে যাও, মুখ ধুয়ে আসো, আর তারপর টেবিলের প্লেটগুলো সাজাও। দূর, রোমান্স করতে চাইলাম আর তুমি কিনা কাজ দিলে না। রোম্যান্সও হবে, আগে খেয়ে নাও, তারপর সারাদিন রোম্যান্স করার সময় পাবে। আকাশ হাসে। তুলি অন্তঃসত্ত্বা হয়। আকাশ সব দিকে খেয়াল রাখে তুলির। মাঝে মাঝে নিজেও খাবার তৈরি করে। জুনিয়র বর যে এত ভালোবাসতে পারে তুলির ধারণা নেই। রাতে আকাশ প্লেটে তুলির পছন্দের খাবার বেশি করে তুলে দিয়ে বলে, তুলি, এটা খাও, তোমার পছন্দের চিংড়ি ভুনা। আজ আমি নিজে বানিয়েছি। কি, তুমি বানিয়েছো? সত্যি? মন্দ হয়নি তো। শিখে গেছো দেখছি। আমি কি আর যেই সেই? আমার সিনিয়র বউকে খুশি করতে কত কিছু শিখতে পারি, আর বউটার তো খেয়াল রাখতে হবে। নাও, তুমিও খাও, দুজন মিলে খাই। তোমার কষ্টটা তো আমারও হয়। তুলি এই অবস্থা দেখে আকাশের শখ হয়েছে। মাঝে মাঝে রান্না করবে। প্রথম প্রথম তুলিকে সাহায্য করতে গিয়ে সব কিছু এলোমেলো করে দিত। এমনকি একবার ডিম ভাজতে গিয়ে রান্নাঘরে 12টা বাজিয়ে দিয়েছিল। কিন্তু ধীরে ধীরে সে অনেক কিছু শিখেছে। তুলির প্রয়োজনে তাকে শিখতে হয়েছে। কিছুদিন পর আকাশ আর তুলি বই কিনতে যায়। তুলির আবদারেই আসা, তবে আকাশের এসব পছন্দ না। সে চাচ্ছিল তুলিকে নিয়ে ঘুরতে। তুমি সবসময় কেমন সিনিয়র সিনিয়র বিহেভ করো। আমরা কি বই দিয়েই কাটিয়ে দেব? একটু মজা করা যাবে না? আমার বয়স কম বলে কি মজাও করতে পারবো না? আরে বাবা, কে বলল মজা করা যাবে না? বই কেনার পর আমরা দুজন মিলে বাইরে ঘুরতে যাব, আইসক্রিম খাবো, ঠিক আছে? তোমার পছন্দের চকলেট ফ্লেভারের। আকাশের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে হেসে দেয়। তুলি জানে আকাশের মধ্যে এখনো একটা ছেলে মানুষই রয়ে গেছে। তবে তুলির এই ছেলে মানুষটাই বেশি পছন্দ। বই কেনার শেষে আকাশ আর তুলি ক্যাফেতে যায়। সেখানে আকাশে কিছু পুরনো বন্ধুও আসে।
আকাশ তার কয়েকজন পুরনো কলেজ বন্ধুর সাথে বসে আছে। তুলি তাদের জন্য চা কফি নিয়ে আসে। ভাবি, আপনার বরটা তো এখনো বাচ্চা, দেখেন খেলা নিয়ে কেমন তর্ক করছে। হ্যাঁ ভাবি, আকাশ ভাই তো ফুটবল দেখতে বসলে পুরো ঘরের ছাদ মাথায় তোলে। আপনি কিভাবে সামলান? কি করব বলো, আমার এই বাচ্চা বরটাকে তো আমাকে সামলাতে হয়। তবে এই বাচ্চা ছেলেটা খুব ভালোবাসে। আকাশ তার বন্ধুদের সামনে একটু লজ্জিত হয়, হেসে দেয়। কিছুক্ষণ পর তারা সেখান থেকে বেরিয়ে আসে আর সারা রাত ঘুরে খুব মজা করে ঘরে ফিরে। তুলি পরের দিন আর্ট গ্যালারিতে যায়। এই অবস্থায় তাকে কাজ করতে হয়। যদিও আকাশ নিষেধ করেছে, তবে সে শোনেনি। কাজ শেষ করে ক্লান্ত হয়ে বসে আছে। আকাশ তাকে নিতে আসে। উফ, খুব টায়ার্ড লাগছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল। এখন মনে হচ্ছে ব্রেন কাজ করছে না। চিন্তা করো না তুলি, এই সময় এমনই হয়। আচ্ছা চলো চলো, আজ তোমাকে আমি আইসক্রিম ডেটে নিয়ে যাব। আর হ্যাঁ, তোমার পছন্দের স্ট্রবেরি ফ্লেভার। তুমি তো আমার সব খবর রাখো। ও মা, কি বলে মেয়ে? বিয়ের এত বছর হলো, রাখবো না তো কি? তুমি তো আমার সব। তার দুজনেই আনন্দ সহকারে আইসক্রিম খেতে চলে যায়। একদিন রিমি তার বন্ধুদের সাথে গল্প করছে। তাদের আলোচনার বিষয় ছিল তুলি আর আকাশ বিয়ে হলো। এখন অনেকে রিমির কাছে তাদের ব্যাপারে জিজ্ঞেস করে। প্রথম প্রথম রিমি বিরক্ত হলো, এখন সে হেসে হেসে জবাব দেয়। জানিস, কাল রাতে আপু আর আকাশ ভাইয়া নাকি খাবার অর্ডার করতে গিয়ে ঝগড়া করেছিল। সত্যি? কি নিয়ে? আকাশ ভাইয়া চাইছিল পিৎজা আর আপু চাইছিল বিরিয়ানি। শেষ পর্যন্ত আপুর জেদেই জিতলো, বিরিয়ানি অর্ডার হলো। কিন্তু আকাশ ভাইয়া মুখ ভার করে বসেছিল। আচ্ছা রিমি, তোর আপু আর আকাশ ভাইয়ার মধ্যে বয়সের পার্থক্য নিয়ে এখনো কোনো সমস্যা হয়? বাইরের লোকে কি বলে? সমস্যা? কিসের সমস্যা? ওরা তো দিব্যি আছে। লোকে শুরুতে অনেক কথা বলতো, কিন্তু এখন সবাই দেখে ওদের ভালোবাসা কত খাঁটি। আর বয়সের পার্থক্য, এটা তো ওদের নিজেদের ব্যাপার। দেখবে এখন অনেক ওদের থেকে অনুপ্রেরণা পায়। আসলেই ঠিক। কিছুদিন পর একটি পারিবারিক অনুষ্ঠান হয়। তুলি ও আকাশ সবার সাথে গল্প করছে। তুলি, তোমার বরটা তো বেশ হ্যান্ডসাম, আর কি হাসি, দেখলেই বোন ভালো হয়ে যায়। এদিকে আরেক আত্মীয় আকাশকে বলে, আমিও তো জানি, আমি ওকে অনেক কষ্টে পেয়েছি। ও আমার অনেক সাধনার ফল। হ্যাঁ, অনেক কষ্টই করছে। সবাই হাসে। এখন তাদের সম্পর্ককে ঘিরে কেউ আর কোনো নেতিবাচক কথা বলে না, শুধু প্রশংসা আর বাহবাই দেয়। কয়েক মাস পর তুলির শারীরিক পরিবর্তন এসেছে। আকাশ তার প্রতি আরও যত্নশীল হয়ে ওঠে। এদিকে সকালে তুলির বমি বমি ভাব হচ্ছে। আকাশ তাকে আলতো করে ধরে আছে। বেশি খারাপ লাগছে তুলি? কিছু খাবে? লেবুর শরবত বানিয়ে দেব? উফ, কি যে হয়, সারাদিন কেমন যেন লাগছে। জানি কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের ছোট্ট সোনামণি আসছে তো, ওর জন্য একটু কষ্ট তো করতেই হবে, তাই না? তুমি আছো তো পাশে, তাই সব কষ্ট সহ্য করতে পারছি। আকাশ তুলির জন্য সকালে নাস্তা তৈরি করে আনে। ডাক্তার দেখানোর জন্য সময় মতো নিয়ে যায়। এমনকি তুলি পছন্দ মতো খাবার এনে তাকে খাওয়ায়। তার যত্ন দেখে তুলি মুগ্ধ হয়। তাদের ভালোবাসার বাঁধন যেন আরও দৃঢ় হয়। মাস গড়িয়ে মাস আসে, তুলির ডেলিভারি দিন চলে আসে। আকাশ প্রচণ্ড দুশ্চিন্তা নিয়ে হাসপাতালে করিডোরে পায়চারি করছে। তার সাথে আশরাফ সাহেব, হাসনা বেগম ও রিমি আছে। চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। সাহস রাখো বাবা, তুলি ঠিক আছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসেন। অভিনন্দন, আপনাদের সুস্থ একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। মা ও শিশু দুজনেই ভালো আছে। আকাশের মুখে আনন্দের হাসি ফোটে। সে ছুটে যায় তুলির কাছে। তুলি বিছানায় শুয়ে আছে, তার কোলে সদ্যজাত কন্যা। আকাশ রুমে প্রবেশ করে, তার চোখে জল এসে পড়ে। আকাশ তুলির পাশে বসে, আলতো করে শিশুর গালে হাত বুলিয়ে দেয়। আমার ছোট্ট পরি, তুমি কেমন আছো তুলি? ভালো আছি আকাশ, আমাদের মেয়ে। আকাশ তুলির কপালে চুমু খায়, তারপর পর মমতা দিয়ে তাদের ছোট্ট মেয়েকে কোলে তুলে নেয়। তার চোখে ভালোবাসার কান্না। আমার মা, তুমি এসেছো বলে
আজ আমাদের জীবন পূর্ণ হলো। রিমি আশরাফ সাহেব ও হাসনা বেগম রুমে প্রবেশ করেন। সবাই মিলে ছোট্ট শিশুটিকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। আমার নাতনি আমার ঘরের আলো করে এসেছে। বাবা আকাশ, আমার মেয়ের জীবন তুমি আলো করে দিয়েছো। সবাই মিলে ছোট্ট শিশুটিকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় যেন। আকাশ ও তুলি একে অপরের দিকে তাকায়। তাদের ভালোবাসায় জয়ে সব প্রতিকূলতা জয় করে তারা এক সুখী জীবনযাপন করছে। তাদের পরিবারে নতুন অতিথির আগমন তাদের ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করেছে, আর সমাজের কাছে তারা হয়ে উঠেছে এক অনুপ্রেরণার গল্প। এক সিনিয়র যুবতী আর জুনিয়র ছেলের ভালোবাসার গল্প আজ সম্পূর্ণ। তাদের ভবিষ্যৎ আজ আরও উজ্জ্বল, ভালোবাসায় ভরা। এ ভালোবাসার যেন কোনো শেষ নেই।